ঈদ আনন্দে মাতোয়ারা গোটা দেশ। বিনোদন কেন্দ্রগুলোতে নানা বয়সী মানুষের ভিড়, ছোটদের সঙ্গে আনন্দ মেতেছেন বড়রাও। বিভিন্ন রাইডে চড়ে শিশুদের উচ্ছ্বাস। 15 বছর পর মুক্ত বাতাসে স্বস্তির উদযাপন, বললেন মির্জা ফখরুল। সরকারকে দ্রুত প্রতিশ্রুতি পূরণের আহ্বান। জুলাই হত্যায় দায়ীদের বিচারের দাবি জামাত আমিরের। উপাচার্যকে সভাপতি রেখেই ডাকসুর গঠনতন্ত্র সংশোধন, সিদ্ধান্ত বাস্তবায়নে লাগবে সিন্ডিকেটের অনুমোদন। দ্রুত নির্বাচনের দাবি শিবির ও ছাত্র সংসদের, পরিবেশ নেই দাবি ছাত্র দলের। এবং সমন্বয় নেই সেবা সংস্থার কাজে, একই সড়কে বারবার খোরাখুরি, ঘটছে দুর্ঘটনা, বছর জুড়ে ভোগান্তিতে বাসিন্দারা। সমাধানে স্মার্ট ড্রেনেজ সিস্টেম চালুর পরামর্শ। ভোরের সময় সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দে মাতোয়ারা গোটা দেশ। উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেছেন সাধারণ মানুষ। জাতীয় ঈদগাহ ময়দান, আগারগাঁও আর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে একাধিক জামাতে অংশ নেন লাখ লাখ মানুষ। একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে বিনিময় করেন ঈদের শুভেচ্ছা। মোনাজাতে অংশ নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন সবাই। ভ্রাতৃত্ব আর আত্মার মেলবন্ধন, যেখানে স্থান নেই বৈষম্যের, উঁচু নিচু, ধনী গরিব কিংবা সাদা কালো। নগরের সব পথ যেন মিশেছে ঈদ ময়দানের একই বিন্দুতে। সিজদাবনত মানুষ স্রষ্টার স্মরণে আত্মসমর্পণ করেছেন তারই জমিনে। রাজধানীর আগারগাঁওয়ে প্রথমবারের মতো ঈদ জামাতের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 1 লাখ মানুষের ধারণ ক্ষমতায় সকাল 8:30টায় শুরু হয় ঈদের নামাজ। নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে ভালোবাসা ছড়ান সাধারণ মানুষ। যারা এইটা আয়োজন করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। নেক্সট প্রতিটা ঈদে যেন এমন একটা জামাত হয়। অনেক বছর পর মনে হলো যে সত্যিকার একটা ঈদ করেছি। এর আগে সকাল 7টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায় জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভোর থেকে ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা। মূল ময়দানে স্থান সংকুলান না হওয়ায় প্রধান সড়কের ওপরেই জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মানুষ। দেশবাসীর সবার শান্তি এবং সুস্বাস্থ্য কামনা সকলের জন্য দোয়া করেছি। দোয়া করি যে সবাই যে আমরা একত্রিত থাকতে পারি, সবাই যেন ভালো থাকি, শান্তিতে থাকি এবং সুস্থ মতন জীবনযাপন করতে পারি। সবাইকে ঈদ মোবারক। সাধারণ মানুষের চাওয়া ঈদের নামাজের জামাতের মতোই কাতারবদ্ধ আর ঐক্যের সম্মেলন ঘটুক মানুষের মাঝে। হিংসা, ক্লেশ, বিচ্ছিন্নতা ভুলে গিয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক পুরো জাতি। জাতীয় ঈদগাহ ময়দান থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। যত বাধাই আসুক, ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাতে অংশ নেয়ার পর বক্তব্যে একথা বলেন তিনি। জামাতে অংশ নেন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য, রাজনৈতিক দলের নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। নামাজ শেষে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি জুলাই আন্দোলনে বীর শহীদদের স্মরণ করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন। নামাজের কিছু সময় আগেই জাতীয় ঈদগাহ মাঠে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে অভিনন্দন জানান উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। নির্দিষ্ট সময় সকাল 8:30টায় শুরু হয় ঈদের নামাজ। সবার সঙ্গে জামাতে শামিল হন প্রধান উপদেষ্টা। নামাজ শেষে সমবেত মুসল্লিদের সামনে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জুলাই গণ অভ্যুত্থানে বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করে আহতদের সুস্থতা কামনা করেন প্রধান উপদেষ্টা। যারা আহত হয়েছেন, যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে গেছে, তাদের স্বাভাবিক জীবন যাপনের ক্ষমতা দেওয়ার জন্য, রোগমুক্তির জন্য আল্লাহর কাছে যেন আমরা প্রার্থনা করি আজকের দিনে। আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মাহুতি দিয়েছেন, আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করব। পরে সবাইকে সঙ্গে নিয়ে মোনাজাতে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন। পরে কুশল বিনিময় ও সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে যে সংযম আর সম্প্রীতির বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর, তা ছড়িয়ে পড়ুক রাষ্ট্রের সবখানে। দূর হোক হানাহানি, বন্ধ হোক রাজনৈতিক অস্থিরতা। যে ঐক্য আর সম্প্রীতি নিয়ে মানুষ সংঘবদ্ধ হয়েছিল জুলাই আন্দোলনে, সেই চেতনায় জাগ্রত হয়ে অংশ নিক দেশ গঠনেও, এমন প্রত্যাশা আগত মুসল্লিদের। নাজমুস সালিহি, সময় সংবাদ, জাতীয় ঈদগাহ মাঠ, ঢাকা। এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজনীতিবিদ, কূটনৈতিক সহ বিশিষ্টজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব, জামায়াতের আমির, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনাপ্রধান, সর্বোচ্চ আদালতের বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার সহ ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিকরা। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রধান উপদেষ্টা বলেন, দেশের শান্তি জরুরি, যেন মানুষ কারো ভয়ে ভীতু না হয়ে নিজের আগ্রহে পথ চলতে পারে। এ সময় তিনি বিভেদ ভুলে পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার আহ্বান জানান। আমরা পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করব। এর মাধ্যমেই সমাজে শান্তি আসে। বাংলাদেশে শান্তি অত্যন্ত জরুরি, সে কথাটা যেন আমরা মনে রাখি। আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে দিন চলতে পারে, কারো ভয়ে ভীত হয়ে তাকে চলতে না হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় জেলায় জেলায় অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের জামাত। এবারও দেশের বড় ঈদ জামাত হয় দিনাজপুরের গড়ে শহীদ ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি গণ অভ্যুত্থানে শহীদদের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন মুসল্লিরা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর, মুসলিম উম্মার বড় আনন্দ উৎসবে লাখো মানুষের জমায়েত। 23 একর জমি নিয়ে বিস্তৃত ময়দানে নামাজ আদায়ের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ জড়ো হন দিনাজপুরের গৌরে শহীদ ঈদগাহ ময়দানে। বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লির অংশগ্রহণে ঈদ জামায়াত রূপ নেয় মিলন মেলায়। নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে সৌহার্দ্য বিনিময় করেন তারা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। আমি সৌভাগ্য যে আমি দিনাজপুরে গৌরে শহীদ ময়দানে নামাজ পড়েছি। যারা শহীদ হয়েছেন তারা যেন আল্লাহ যেন তাদেরকে যেন ব্যস্তবাসী করে, এবং যারা অসুস্থ আছে তারা যেন সুস্থতা দান করে। তাকওয়া ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি আমরা করতে পারি, অবশ্যই দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা সম্ভব। এদিকে দেশের দ্বিতীয় বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহর ইমামতিতে ঈদ উল ফিতরের নামাজে অংশ নেন হাজার হাজার মানুষ। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন মুসল্লিরা। তখন শিশু অবস্থা ছিলাম, আমার বাবার সাথে আসতাম শোলাকিয়া মাঠে, তখন থেকে নামাজ পড়ি, আমার বাবা কাঁধে করে নিয়ে আসতো, আর এখনো আমরা পড়তেছি। প্রতি বছরে এখানে নামাজ পড়ি
ভালো লাগে, প্রশান্তি লাগে। লাখ লাখ মানুষের সাথে নামাজ পড়াতে এত ভালো লাগতেছে, মনের ভিতরে এত শান্তি, মানে এটা মনে আর মানে বলা যাবে না। এছাড়া ধর্মীয় ভাব গাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা সহ দেশ জুড়ে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। ঈদের নামাজের পর বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতল নগরবাসী। আনন্দ মিছিলে সামিল হলেন সব শ্রেণী পেশার মানুষ। আর এই আয়োজনে ফিরিয়ে আনা হয় সুলতানি মুঘল আমলের ঐতিহ্য। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, আগামীতে আরও বড় পরিসরে উৎসবের আয়োজন করা হবে। সিফাত আল শাহরিয়ার ও মীর মুহাইমিনুরের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। বাদ্য বাজনা, সুসজ্জিত শাহী ঘোড়া, বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর গানে গানে উৎসবের ঈদ উদযাপন। রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ঈদের নামাজ শেষে শুরু হয় ভিন্নধর্মী আয়োজন। সুলতানি ও মুঘল আমলের কায়দায় বর্ণিল আয়োজনে সামিল হন সব শ্রেণী পেশার মানুষ। উৎসব মিছিলে পাপেট শোতে তুলে ধরা হয় মুঘল ও সুলতানি আমলের ইতিহাস ঐতিহ্য। প্ল্যাকার্ডে শুভেচ্ছা, সম্প্রীতি আর সচেতনতামূলক নানা বার্তা। ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনা বৈচিত্র্যময় এই আয়োজন নিয়ে উচ্ছ্বাসের কমতি ছিল না নগরবাসীর। এটি বাংলাদেশে একটা নতুন অধ্যায় সৃষ্টি করেছে। আমি তো কখনো পাইনি, আমার বাপেও পাইনি, আমার দাদা কখনো এরকম দেখে নাই। নতুন আবহে পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনলো ঢাকার এই ঈদ মিছিল, যাতে ফুটিয়ে তোলা হয়েছে 400 বছরের ঈদ ঐতিহ্য। এরপর মানিক মিয়া এভিনিউতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। স্থানীয় সরকার উপদেষ্টা জানান, আগামীতে আরো বড় পরিসরে এ ধরনের আয়োজনের পরিকল্পনা রয়েছে। আমাদের ঈদের উৎসবও এখন থেকে আনন্দময় হবে। ঘরে বসে টিভি দেখে আর দিন কাটবে না, সবাই একসাথে ঈদ মিছিল করব, ঈদের মেলা উপভোগ করব। উৎসবে নগরবাসীকে আপ্যায়ন করা হয় সেমাই ও মিষ্টান্ন দিয়ে। মুগ্ধতার রেশ সঙ্গী করে শেষ হয় আনুষ্ঠানিকতা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে কক্সবাজার ছুটছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটন ব্যবসায়ীদের আশা 5 থেকে 7 লাখ পর্যটকের সমাগম ঘটবে এবার। তবে তাদের দাবি, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হোটেল, মোটেল, রেস্তোরাঁ কিংবা যানবাহনে যাতে অতিরিক্ত টাকা আদায় না করা হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে প্রশাসনকে। মোহাম্মদ ফারাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সোজাউদ্দিন রুবেল। সাগরের ঢেউ আছড়ে পড়ছে উপকূলে, ঢেউয়ের সঙ্গে দুলছে ডিঙ্গি নৌকা। বালিয়াড়িতে খেলা করে লাল কাঁকড়া, দল বেঁধে ছোটাছুটি করে এদিক ওদিক। তাই তো ঈদের টানা ছুটিতে ভ্রমণ পিপাসুদের কাছে টানে কক্সবাজারের পাহাড়, সাগর ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য। ঈদ উল ফিতরের লম্বা ছুটি। এবারের ঈদের ছুটির দ্বিতীয় দিন থেকে হোটেল, মোটেলগুলো বুকিং হয়েছে। ঈদের ছুটি 5 এপ্রিল পর্যন্ত হলেও 12 এপ্রিল পর্যন্ত টানা রুম বুকিং রয়েছে বেশিরভাগ হোটেলে। তাই এ অবস্থায় সব প্রস্তুতি শেষ করে পর্যটকদের স্বাগত জানাতে প্রহর গুনছেন ব্যবসায়ীরা। আমরা শতভাগ প্রস্তুতি নিয়ে রয়েছি মেহমানদেরকে বরণ করার জন্য। কক্সবাজারে এবারে যেহেতু সর্বোচ্চ পর্যটক আসবে বলে আমরা আশা করতেছি। আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত এই রমজানের পরে আমাদের অতিথিদেরকে রিসিভ করে নিতে। ঈদের ছুটিতে কক্সবাজারে আসছে 7 লাখের বেশি পর্যটক। তাই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হয়রানি রোধে সব সংস্থাকে সক্রিয় রাখার দাবি জানালেন হোটেল রিসোর্ট মালিক সমিতির নেতারা। যাতে তাদের ভ্রমণকে সুন্দর এবং নিরাপদভাবে উপভোগ করতে পারে, সেজন্য আমরা আশা রাখবো জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবে। আর ঈদের টানা ছুটিতে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তায় প্রস্তুত টুরিস্ট পুলিশ। দালালরা বেশি রুম বুক করে রেখেছে কিনা এবং সেক্ষেত্রে কৃত্রিম রুম সংকট তারা সৃষ্টি করবেন কিনা সেই বিষয়টার উপরে আবার আমাদের কড়া নজরদারি থাকবে। যে এই ধরনের অপরাধ করবে তাকে সাথে সাথে আইনের আওতায় আনা হবে। কক্সবাজারে রয়েছে 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস, যেখানে দৈনিক ধারণ ক্ষমতা 1.5 লাখের কাছাকাছি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঈদের দিন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শিশু থেকে বৃদ্ধ সবাই খোলামেলা পরিবেশে ঘুরে বেড়ান।
এদিন পুরাতন বাণিজ্য মেলার মাঠে 2 শতাধিক স্টলে বিভিন্ন সামগ্রী নিয়ে বসে ঈদ মেলা। হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সিতে ভ্রমণ আর গাছের ছায়ায় বসে গল্প আর আড্ডায় ঈদের দিন কাটে অনেকের। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সরগরম ছিল পুরো ঝিলপাড়। একদল যায় তো আসে আর একদল। অনেকে ওয়াটার ট্যাক্সিতে চড়ে জলরাশিতে আনন্দ উপভোগ করেন। ফ্রেন্ড সার্কেলদের সাথে ঘুরতে আসছি, এখানে ওয়েদারটা অনেক ভালো। হাতিরঝিলে এসে আমাদের অনেক ভালো লাগছে। হাতিরঝিলে এসে এখানে আসলাম, মানুষের কোলাহল দেখতে পাচ্ছি, অনেক ভালো লাগছে। এবারের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে রাজধানীতে কারুশিল্প, হস্তশিল্প সহ নানা সামগ্রী নিয়ে ঈদ মেলার আয়োজন করে উত্তর সিটি কর্পোরেশন। মেলা ঘিরে ক্রেতা দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয় পুরাতন বাণিজ্য মেলার মাঠ। মায়ের জন্য আমি ঈদ সালামি থেকে 2টা চুড়ি কিনেছি। ঢাকা শহরে তো বের হওয়ার তেমন একটা জায়গা নেই, এরকম মেলা হলে বের হওয়া যায়, আসা যায়, ফ্যামিলি নিয়ে ঘোরা যায়। ঈদ উপলক্ষে আগে অনেক মেলা করতাম, কিন্তু ঈদের দিন এর আগে কখনো মেলা করি নাই, তো এবারই প্রথম। এদিন আগারগাঁও বিমান বাহিনী জাদুঘর, রবীন্দ্র সরোবর, জিয়া উদ্যানও ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। বিদেশি বিনিয়োগ খরা কাটাতে বাংলাদেশের পাশে চীন। উদ্যোক্তাদের বাংলাদেশমুখী করার আশ্বাস প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। দক্ষিণ এশিয়ার উৎপাদন হাবে পরিণত হওয়ার আশা। 15 বছর পর মুক্ত বাতাসে স্বস্তির ঈদ উদযাপন করছে দেশবাসী, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। আশা করেন অন্তর্বর্তী সরকার জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করবে। এদিকে রাজধানীর কমলাপুরে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকারের সংস্কার প্রস্তাবে এককভাবে কোনো রাজনৈতিক দল সমর্থন দেয়নি। ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ছিলেন মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান সহ সিনিয়র নেতারাও। পরে সকাল 11:30টার দিকে সেখানে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিনিয়র নেতাদের সঙ্গে শ্রদ্ধা জানানো শেষে করেন বিশেষ মোনাজাত। পরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, 15 বছর পর এবার দেশে মুক্ত হওয়ায় উৎসবমুখর ঈদ উদযাপিত হচ্ছে। অন্তর্বর্তী সরকার জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করবে বলে প্রত্যাশা করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের দেয়া প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করবে বলে আমরা শপথ নিয়েছি। ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি, মানুষের ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছি, মানবাধিকারের জন্য সংগ্রাম করেছি, সেই সংগ্রাম যেন প্রতিষ্ঠিত হতে পারে সেই জন্য আমরা পরম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। এদিন কমলাপুর ও মোহাম্মদপুরে হতদরিদ্র, ছিন্নমূল ও পথশিশুদের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে অংশ নেন বিএনপি নেতারা। এ সময় মির্জা আব্বাস বলেন, সংস্কার সুপারিশে অনেক অস্বাভাবিক প্রস্তাব রয়েছে যা বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রহণযোগ্য নয়। কোনো রাজনৈতিক দল আনকন্ডিশনাল মেনে নেয় নাই। তারা সবাই কিন্তু বলেছে এটা মানি না, এটা মানবো, এটা মানি না, এটা মানবো। সেখানে আমরা আগেই বলেছি, কোনো রাজনৈতিক দল কিন্তু বলে নাই যে এককভাবে আমরা সব মেনে নিলাম, কারণ মেনে নিতে পারে না। এটা ওনারা যেগুলো বের করেছে ওখান থেকে, ওনাদের ভিতর থেকে, ওগুলা স্বাভাবিক না, কিছু অস্বাভাবিক প্রস্তাব আমরা দেখলাম। 5ই আগস্টের পর কিছুটা হলেও আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। হয়তো একটু পরে করছি যে না, বাসায় ফেরার সময় আমি গ্রেপ্তার হব না, আমাকে কেউ মামলা দেবে না, আমি কোনো বিপদে পড়ব। নির্বাচনে জিতবে না জেনে একটি বিশেষ দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় বেগম জিয়ার সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান সহ দলের অঙ্গ সংগঠনের নেতারা। সভা শেষে মোনাজাতে বেগম খালেদা জিয়া দেশের মানুষের মঙ্গল কামনা করেন। 16 বছরের ফেসিবাদী আগ্রাসনের পর দেশবাসী ভিন্ন আঙ্গিকে ঈদ উদযাপন করছে উল্লেখ করে জামায়াত ইসলামের আমির
জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের শহীদ পরিবারে আজ খুশি নেই। যারা তাদের এমন পরিণতি করেছে তাদের বিচার হবেই। সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদ নামাজ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আমরা অনেকেই স্বস্তির ঈদ যখন উদযাপন করছি তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি ঝরছে, এতিম সন্তানদের চোখের পানি ঝরছে, বাবার চোখের পানি ঝরছে, ভাই বোনের চোখের পানি ঝরছে। এই পানিগুলা কেন ঝরছে আমরা সবাই জানি। যারা এ অপকর্ম করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তবে এটা ঠিক, যারা খুনের দায়ে খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে এবং খুনের যে বিচারটা দেখলে ভবিষ্যতে আর কোনো খুনি মানুষের জীবন নিয়ে কোনো সিনেমিনি খেলবে না, সেই রকম বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়। গণহত্যার বিচার চলাকালীন দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার সকালে রাজধানীর জুরাইন কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে একথা বলেন নাহিদ। আওয়ামী লীগের বিষয়ে অবস্থান স্পষ্ট উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশে ফ্যাসিস্টদের রাজনীতি করার অধিকার নেই। ৫ আগস্ট জনগণ রায় দিয়েছে, কিভাবে কার্যকর হবে তা দেখার বিষয়। জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের পাশে জাতীয় নাগরিক পার্টি সব সময় থাকবে বলেও জানান নাগরিক পার্টির এই নেতা। আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই, কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না। ৫ই আগস্ট আওয়ামী লীগ এবং মুজিববাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে। ফলে সেই রায় কোন প্রক্রিয়ায় কার্যকর হবে এখন সেটি হচ্ছে আলোচনার বিষয়। যেহেতু বিচার চলতেছে, আমরা বিচারের প্রতি আস্থাশীল। আমরা মনে করি বিচার এবং রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে আওয়ামী লীগ বিষয়ে যে সুরাহা, যে নিষিদ্ধের যে বিষয়টি সেটি সমাধান হতে পারে। কিন্তু আপাতকালীন হিসেবে আমরা বলছি যে আওয়ামী লীগের নিবন্ধনটি বাতিল করা উচিত। ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। রোববার সকালে পঞ্চগড় পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত শেষে সবাইকে নেতিবাচক কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। আমরা যেন এই রমজানকে বাকি 11 মাস ধারণ করতে পারি, আল্লাহর ভয়ে, সৃষ্টিকর্তার ভয়ে সকল ধরনের নেতিবাচক কাজ থেকে যেন আমরা দূরে থাকি, এই কামনা করছি। বাংলাদেশের সকল মানুষকে স্বৈরাচার বিরোধী যে আমাদের আন্দোলন, এই আন্দোলন পরবর্তী এই নতুন বাংলাদেশ, ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। একদিকে আনন্দে ভাসছে দেশ, আরেকদিকে স্বজন হারানোর আর্তনাদে ম্লান হয়েছে ঈদ আনন্দ। জুলাই আগস্টে নিহত যোদ্ধাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঈদের নতুন জামা কেনা তো দূরে থাক, হয়নি সেমাই কিংবা পায়েসের আয়োজনও। আহতরাও যন্ত্রণার সঙ্গে লড়াই করছে হাসপাতালে। সেই গল্পই তুলে এনেছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। ক্যামেরায় ছিলেন সুমন সরকার। আজ বাড়ির ঘরগুলো মামা শব্দে মুখর থাকার কথা ছিল, অথচ এই ঘরেই সন্তানের স্মৃতি খুঁজে বেড়াচ্ছেন মা। 19 জুলাই 2024 মিরপুরে গুলিবিদ্ধ হন আকরাম খান রাব্বি। ক্লান্তিহীন এই চোখ পাহারায় সন্তানের ফিরে আসার পথে। ছেলের বাড়ি না ফেরার যন্ত্রণা একদিন পাষাণ হয়ে বাবার বুকে ঠাঁই নেবে হয়তো। এটা মৃত্যু যন্ত্রণা, এটা ঈদ হইতে পারে না। আমার সন্তান নয়, আমি কি আমার কি শরীর। ঈদের চাঁদ হয়ে এ ঘরে ও ঘরে ঘুরে বেড়ানো তানহা এবার সত্যি চাঁদ হয়ে পাড়ি জমিয়েছে দূর আকাশে, যেখানে চাইলেই তাকে ছুঁয়ে দেখতে পারবে না বাবা, বুকে জড়িয়ে নিতে পারবে না মা। ঈদ বলতে কিছুই নাই, আমার মেয়ে তো 5ই আগস্ট ঈদ পালন করে গেছে। সেই তারা ইলেকশনের জন্য পাগল, আমাদের কথা কেন বলে না? জুলাই আগস্টে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের এবারের ঈদ কাটছে স্বজন হারানোর যন্ত্রণায়। কেমন আছে আহতরা তা জানতেই জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আমরা। এবছর এমন বাসে যেতে পারতাম, কিন্তু হঠাৎ ব্যথা বাড়ছে। এই অবস্থায় তো আর মসজিদে যাওয়া যাবে না, পা দিয়া পুষ পরে পানি পরে। উৎসবের এই দিনে এই মানুষগুলোর চাওয়া একটি সুন্দর বাংলাদেশ, যেখানে থাকবে না বৈষম্য, থাকবে না স্বজন হারানোর আর্তনাদ। উৎসব হবে সবার, দেশ হবে গণমানুষের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।
ঈদের খুশি প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করতে নারীর টানে যখন বাড়ির পানে ছোটেন সারা দেশের মানুষ, সেখানে আবেগকে পেছনে ফেলে কিছু পেশাজীবীদের ব্যস্ত থাকতে হয় জরুরি পরিষেবার কাজে। অন্যদের নির্বিঘ্নে ঈদ উদযাপন সহজ করতে কাজের মাঝেই যেন আনন্দ খুঁজে নেন তারা। চিকিৎসক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য থেকে শুরু করে গণমাধ্যম কর্মীদের এই ত্যাগেই শহর থাকে নিরাপদ, হাতের মুঠোয় পৌঁছে দেন প্রতি মুহূর্তের তথ্য। কেমন কাটে তাদের এই উৎসবের দিন? আদিত্য ধরের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রৌনক নিয়ন্তা। সবাই যখন পরিবারের সঙ্গে উৎসব উদযাপনে ব্যস্ত, তখনও সাধারণ মানুষের সেবায় সময় কাটছে কিছু পেশার কর্মীর। দায়িত্ব পালনই যেন তাদের উদযাপন, ঈদ আনন্দ। ইচ্ছে তো থাকে সবারই, কিন্তু কজন পারে প্রিয়জনের সঙ্গে এমন আনন্দ সব সময় ভাগাভাগি করতে? নাগরিক নিরাপত্তায় যাদের সবচেয়ে বড় অবদান, সেই পুলিশ সদস্যরা প্রতিবারের মতো এবারও আড়ালেই রেখেছেন নিজেদের অনুভূতিগুলো। আমাদের এই কষ্টের কারণে মানুষজন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারতেছে, এটা আমাদের ভালো লাগতেছে। আত্মীয় স্বজন আছে, বাবা মা আছে, ভাই বোন আছে, মন খারাপ থাকলেও অনেক সময় এটাকে মাইনে নিতে হয় দায়িত্ব পালনের ক্ষেত্রে। শুধু পুলিশ নয়, সেবা ও জরুরি কাজে দায়িত্বপ্রাপ্তরা কর্তব্য পালনের মধ্যেই যেন নিজেদের আনন্দ খুঁজে নেন। হসপিটালে যে সমস্ত মুমূর্ষু রোগী যারা আসে বা যারা অলরেডি ভর্তি আছে, তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা আসলে এই স্যাক্রিফাইসটা করে থাকি। সেবা প্রত্যাশীরাও এ সময়ে সেবা পেয়ে জানান স্বস্তির কথা। ডাক্তার পাইছি, নার্স পাইছি, ভেবেছিলাম যে পাবো না, সেবা পেয়েছি, আলহামদুলিল্লাহ। ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত তথ্য সংগ্রহ ও তার সরবরাহের ব্যস্ত থাকতে হয় গণমাধ্যম কর্মীদের। বাদ যায় না উৎসবের দিনও। অফিস হচ্ছে আমাদের একটা সেকেন্ড হোম। আমরা সারা বছর যেমন অফিসকে মিস করি, তেমনি ঈদের দিন যদি আমরা অফিসে না আসি, তখন আমাদের মধ্যে একটা অস্বস্তি কাজ করে। ছেলে হলো 1 মাস আগে, তো তাকে ছাড়া ঈদ করতে হচ্ছে। আমাদের যে নিউজ রুমে আমরা যারা এই সময়টায় জরুরি দায়িত্বে থাকি, তাদেরকে নিয়ে আমাদের একটা আসলে ছোট পরিবার হয়ে গেছে। পরিজনহীন ঈদের আনন্দ খুঁজে নেন সহকর্মীদের সঙ্গে। আমরা আসলে এই যে কাজের মধ্যে এক ধরনের আনন্দ খুঁজে পাই, এক ধরনের আনন্দ খুঁজে নেই আর কি সহকর্মীদের সঙ্গে। যে ঈদে অফিসে আসি না, অফিসকে কিন্তু মিস করি। আসলে আমরা আসলে এটাতেই আসলে অভ্যস্ত। ঈদে আমরা অফিস করি, এক ঈদে অফিস করি, এক ঈদে পরিবারের সাথে কাটাই পুরোটা সময়। আস্তে আস্তে সময়ের সাথে আমরা এগুলিকে আসলে ইউজ টু হয়ে গেছি। পরিবারে আনন্দে যেন ভাটা না পড়ে, সেজন্যই সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সচেষ্ট থাকে এসব পেশাজীবীরা। এমন দায়িত্বের বোঝা মাথায় নিয়ে যারা কর্মস্থলে নিবেদিত প্রাণ, যারা দেশ ও দশের খুশির জন্য বিলিয়ে দেন নিজের আনন্দময় সময়, তারাই আসলে এগিয়ে নেন দেশ ও সমাজ। তাদের ত্যাগেই ঈদের খুশি হয় সর্বজনীন। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ভাসমান জনগোষ্ঠী বেদে সম্প্রদায়ের যাযাবর জীবন। ঈদ উৎসবে এই সম্প্রদায়ের মনের মাঝে কখনোই তেমন নাড়া দেয় না। বংশ পরম্পরায় খুশির আমেজ থেকে বঞ্চিত এই জনগোষ্ঠী। খুশির ঈদের দিনটি তাদের কাছে উৎসব নয়, যেন নাম হয়ে এসেছে। মুন্সিগঞ্জের বেদে পল্লী ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন উজ্জ্বল, ছবি তুলেছেন আবু সাইদ। 60 বছরের আঙ্গুরি বেগম, স্বামী মারা গেছেন বহু আগেই। 3 মেয়ে 2 ছেলেও সংসারী হয়েছেন। বৃদ্ধ বয়স তাই নিজে ফেরি করে গৃহস্থালী পণ্য বিক্রি করে খাবার জোগাড় করেন। অন্যান্য দিনের মতো ঈদের দিনটিও তার কাছে আলাদা কিছু নয়। পানি না থাকায় এখন সিরামিক বিক্রি করি, প্লেট বাটি। ঈদের দিন আগের মতো কাজ কাম নাই, পোলাপাইনা কেনাকাটা এরকম অনেক কষ্টেরই। মুন্সিগঞ্জের মিরকাদিম বেদেপল্লীর আঙ্গুর বেগমের মতো সবুরুন ও নূপুর বেগমদের ঘরেও ঈদের তেমন আমেজ নেই। একই অবস্থা সিরাজদি খান, লৌহজং ও শ্রীনগর বেদে বহরে। জানান আয়ের উৎস ঈদ মেলা ও গ্রামীণ মেলা তেমন নেই। ফেরি করে চুরি, প্রসাধনী, গৃহস্থালী পণ্য বিক্রি কম। যেরকম সবসময় কাটে, ঈদের দিন আমাকে এরকমই কাটে। গরিব মানুষের ঈদ, এই যে পোলাপাইনে নতুন জামা কাপড় কিনছে, এটুকুই যথেষ্ট। সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে বেদের সম্প্রদায়কে মূল ধারায় সম্পৃক্ত করার কাজ চলছে। তাদের আগ্রহী হয়, তাদের আগ্রহ নির্ভর করে, তারা অনেক সময় আগ্রহী থাকে না। মোটিভেশন তাদের আগ্রহী করতে হয়, কারণ অনেক সময় তাদেরকে প্রশিক্ষণে আওতায় অনেক কষ্ট, তাদেরকে বসতে হয়, বুঝাইতে হয়।
মুন্সিগঞ্জের প্রায় 700 জনকে বেদে ভাতা এবং 387 জনকে শিক্ষা উপবৃত্তি দেয় সরকার। মীর কাদিমের এই বেদে পল্লীটিতে 120 পরিবার বসবাস করছেন, আর জেলায় বসবাস করছেন 2 সহস্রাধিক বেদে পরিবার। মুন্সিগঞ্জের মীর কাদিম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ডাকসুর সভাপতি পদে উপাচার্যের পরিবর্তে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে। ছাত্র সংগঠনগুলো এমন প্রস্তাব দিল, সংশোধিত গঠনতন্ত্রে উপাচার্যকেই ডাকসুর সভাপতি রাখা হয়েছে, তবে ভারসাম্য আনা হয়েছে সভাপতির ক্ষমতায়। এখন থেকে সিদ্ধান্ত বাস্তবায়নে উপাচার্যকে নিতে হবে সিন্ডিকেটের অনুমোদন। এই সংশোধনকে ইতিবাচক দাবি করে দ্রুত নির্বাচনের দাবি ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদের। আর এই সংস্কারে ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে না দাবি করে ছাত্রদল বলছে, এখনও নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমেই নির্বাচনের যথাযথ পরিবেশ তৈরি করা হবে। শাকির আহমেদের রিপোর্ট। 2019 সালের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু অকার্যকর থাকায় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় উপেক্ষিত শিক্ষার্থীদের স্বার্থ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে সাধারণ শিক্ষার্থী ও ক্যাম্পাসে ক্রিয়াশীল সব ছাত্র সংগঠনের পক্ষ থেকে নির্বাচনের দাবি উঠেছে। এ লক্ষ্যে ছাত্র সংগঠনের কাছ থেকে প্রস্তাবনা নিয়ে গঠনতন্ত্রের খসড়া চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভাপতি পদে উপাচার্যের পরিবর্তে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি রাখার প্রস্তাব দিয়েছিল বেশিরভাগ ছাত্র সংগঠন। সে দাবির প্রতিফলন হয়নি সংশোধিত খসড়া গঠনতন্ত্রে। তবে এবার সভাপতির ক্ষমতায় ভারসাম্য আনা হয়েছে জানিয়ে প্রশাসন বলছে, এখন থেকে সিদ্ধান্ত বাস্তবায়নে উপাচার্যকে নিতে হবে সিন্ডিকেটের অনুমোদন। এছাড়া সভাপতির সিদ্ধান্তের বিরুদ্ধে বিচারিক আদালতে পদক্ষেপ নেয়ার সুযোগও রাখা হয়েছে। সভাপতি মোটামুটি একক ছিল, ভেঙে দেওয়ার ডাকসু ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা এই ক্ষমতাটা সভাপতির থাকার প্রয়োজন আছে, কিন্তু আমরা মনে করছি একচ্ছত্র থাকা উচিত না। সেজন্য আমরা ওখানে করেছি, ওনার এই কর্তৃত্বের সিন্ডিকেটের সুপারিশ ছাড়া এটা করতে পারবেন না, সেটা আমরা রেখেছি। দাবি পুরোপুরি পূরণ না হলেও উপাচার্যের ক্ষমতায় ভারসাম্য আনাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ইসলামী ছাত্র শিবির। অ্যাটলিস্ট আমাদের যে সংস্কার প্রস্তাবনা ডাকসুর দিকে আমরা এক পদক্ষেপ এগিয়েছি, এটাকে আমি পজিটিভলি দেখি এবং এটাকে আমি সাধুবাদ জানাই। ছাত্র রাজনীতির স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে এই মুহূর্তে ডাকসু হওয়াটা অনেক বেশি জরুরি। ছাত্রদের প্ল্যাটফর্ম হিসেবে আমাদের কাছে মনে হয় যে এই যে ক্ষমতা কমানো হয়েছে তা যথেষ্ট নয়। ডাকসু নির্বাচন বাস্তবায়ন করার জন্য অবশ্যই আনুষ্ঠানিক ডেডলাইন প্রয়োজন। তবে গঠনতন্ত্রের এই সংস্কারে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে না বলে মনে করে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি বলছে, এই মুহূর্তে নির্বাচন হলে তা নির্দিষ্ট শক্তি দ্বারা প্রভাবিত হবে। এই সংস্কারের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পরিপূর্ণ যে প্রতিনিধিত্ব সেটি নিশ্চিত হয় না। ডাকসু নির্বাচন খুবই সেন্সিটিভ একটা বিষয় এবং এটাকে কেন্দ্র করে বাংলাদেশে যে কোনো ধরনের ষড়যন্ত্র কিন্তু হতে পারে। আমরা মনে করি এখন এই পরিবেশটা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এপ্রিলের মধ্যেই গঠনতন্ত্র ও আচরণবিধি সিন্ডিকেটে চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। এরপর প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নির্বাচনের পথে অগ্রসর হতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই 3টা কমিটি আশা করি এপ্রিলের মাঝামাঝি যে সিন্ডিকেট হবে সেই সিন্ডিকেটে চূড়ান্ত হয়ে যাবে। তারপর নির্বাচন কমিশন নিয়োগ হবে, নির্বাচন কমিশনার তার শিডিউল ঘোষণা করবেন, তার আগে হয়তো ভোটার তালিকার জন্য হলগুলোতে বলবেন। অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সহ সব চ্যালেঞ্জ থেকে উত্তরণের আশা কর্তৃপক্ষের। কিভাবে আমরা পরিবেশটাকে আরো ঠিক করতে পারি তাদের মতামতটা আমরা নিব। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। 1400 কোটি টাকা ব্যয়ের পরও মিলছে না তিস্তা সেচ প্রকল্পের পানি। চরম হুমকিতে ফসলি জমি, জীববৈচিত্র্য। ন্যায্য হিস্সা নিশ্চিত করতে না পারলে আসবে না সফলতা, দাবি গবেষকদের। গাইবান্ধা শহরের নতুন আতঙ্কের নাম ডেভিল স্প্রেড বা স্কোপোমিলিন ড্রাগ। ভুক্তভোগীরা বলছেন, নানা কৌশলে এই মাদক মানুষের উপর প্রয়োগ করে মুহূর্তেই নিঃস্ব করা হচ্ছে। গত 2 মাসে এমন অন্তত 10টি ঘটনার পর ছড়িয়ে পড়েছে আতঙ্ক। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ দেখে চক্রটি শনাক্তের চেষ্টা চলছে। বিপ্লব ইসলামের রিপোর্ট।
3 মার্চ দুপুরে গাইবান্ধা শহরের পুরাতন বাজারের গ্যাস ব্যবসায়ী আঞ্জু বেগমকে দোকানের ঠিকানা জানতে চেয়ে একটি কাগজ মুখের সামনে দেখায় কয়েকজন যুবক। তাৎক্ষণিক কাগজে থাকা মাদকে আসক্ত হয়ে যুবকদের সঙ্গে পাশের একটি ভবনের সিঁড়ির নিচে যান তিনি। পরে নিজের স্বর্ণ অলংকার ও নগদ টাকা স্বেচ্ছায় যুবকদের হাতে তুলে দেন। আমার নাক বরাবর এইভাবে ইয়া করছে, সত্যা মারছে। তখন মারার পর ওদের সাথে তো চলে গেছে ওই জায়গাটা। ওই এখন বলতেছে আপনার চেনটা দেন, মোবাইলটা চাইলো, হাতের মোবাইলটা দেন। আমি ফির মোবাইলটাও দিচ্ছি। গাইবান্ধা শহরের বর্তমান আতঙ্কের নাম ডেভিলস ব্রেথ বা স্কোপোলামিন ড্রাগ। ভুক্তভোগী ও স্থানীয়রা বলছেন নানা কৌশলে এই মাদকযুক্ত কোনো কাগজ বা কাপড় মানুষের উপর প্রয়োগ করে মুহূর্তেই নিঃস্ব করা হচ্ছে। গত 2 মাসে এমন কয়েকটি ঘটনা ঘটার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহরে। চক্রটি এখনো ধরা না পড়ায় ক্ষুব্ধ তারা। অভিযোগ উঠেছে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে। আমরা সবসময় আতঙ্কের মধ্যেই থাকি, ওটা ধরাটা উচিত। বিভিন্নভাবে আসছে, এক এক জায়গায় এক রকম। যেমন আমার এখানে আসছিল সিরা নোট বদলাইতে 3-4টা ঘটনা। কমিশনারের বোনের সোনার গানের দুল গলার মালাটা সব খুলে নিচ্ছে। বললো যে আপনার কাছে কাটা টাকা আছে নাকি, সিরা টাকা তো কত করে, যে শতকরা 80 টাকা। তো ওনার ওই টাকা ওনাকে বদলাই দিয়েছিস 690 টাকা। ওই টাকার ভিতরে কি করছে পরে আমি বলতে পারি না। তবে পুলিশ বলছে সম্প্রতি এ ধরনের ঘটনায় মামলা হওয়ায় সিসিটিভি ফুটেজ দেখে চক্রটি শনাক্তের চেষ্টা চলছে। আমাদের কাজ চলছে। আমাদের যেহেতু কয়েকটি মামলা হয়েছে, আমরা ইনভেস্টিগেশনে আমাদের টিম মাঠে আছে। আমরা ভবিষ্যতে আপনাদেরকে এ বিষয়ে অবগত করব। পুলিশের তথ্য মতে গত 2 মাসে গাইবান্ধা জেলায় ডেভিলস ব্রেথ মাদক ব্যবহার করে ছিনতাইয়ের অন্তত 10টি ঘটনা ঘটেছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। একই সড়কে বারবার খোরাখুরি, সেবা সংস্থার কাজে নেই কোনো সমন্বয়। বছরের বেশিরভাগ সময় দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। নগর পরিকল্পনাবিদ বলছেন ভিন্ন ভিন্ন টেন্ডার থেকে অর্থ আত্মসাৎ করতেই সমন্বয় নেই কাজে। সেলিম আহমেদের ক্যামেরায় শাবাব ওয়াসির রিপোর্ট। সড়কের এই রুগ্ন দশা রাজধানীর 4টি পৃথক আবাসিক এলাকার। যানবাহন চলাচল তো দূরের কথা, রাস্তা দিয়ে হাঁটাও কঠিন। হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। উত্তর মুগদাপাড়া, আর.কে মিশন রোড, মোহাম্মদপুরের নূরজাহান রোড, উত্তরখান সহ বেহাল রাজধানীর অর্ধশতাধিক সড়ক। বছর জুড়ে চলা খোরাখুরিতে ভোগান্তির শেষ নেই নগরবাসীর। ঘটনা ভ্যান নিয়ে আসতেছি, ভ্যান নিয়ে আসার পরে মনে করেন আমার সড়কের উল্টা পড়ে গেছে। একটা রোগী যদি অসুস্থ হয়ে পড়ে, তাকে নিয়ে যে হসপিটালে যাব, সেটা যাওয়ারও তৌফিক নাই যে তাদের কাঁধে করে নিয়ে যেতে হবে। বৃষ্টিরে তো মনে হয় যে কতবার স্লিপ খেয়ে পড়া লাগে, আর কোনো ইয়ে আজকে ধর সেই রাস্তা। একটা ডেলিভারি টাইম দিয়ে আধা ঘন্টা, সেই জায়গাতে 1 ঘন্টা লেগে যায়, কখনো 2 ঘন্টা লেগে যায়। মাল মাথায় করে ক্যারিং খরচা বেশি হয়, সব দিক দিয়ে খরচ বেশি হয়। এই রোডের চাপটা পুরো মেন রোডে যায় পড়ে আর কি। তারপরে অনেক জাম লাগে, মানুষের চলাচলে খুব সমস্যা হয়। এই জনদুর্ভোগের যেন কোনো শেষ নেই। রাজধানীবাসীর অভিযোগ, ওয়াসা, ডিপিডিসি, তিতাস সহ সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে একই বছরে একই রাস্তায় কাজ করা হচ্ছে বহুবার। তাই বছর জুড়েই ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীর। আজকে কেটে আবার বালু দিতেছে, পরের দিন বলতে ডেস্কো হিসাবে বলতেছে আমাদের গ্যাসের সমস্যা, আবার রাস্তা কাটতেছে ডেস্কো আবার ফিল আপ করতেছে, আবার বলতেছে ওয়াসার সমস্যা, আবার কাটতেছে। কিন্তু আমরা আজকে দুর্ভোগে আছি। কাজ করানোর জন্য 4বার কন্ট্রাক্টর পরিবর্তন হয়েছে, 3বার টেন্ডার পাস হয়েছে, টাকা সব লুটপাট হয়ে গেছে। একবার করলে ডালাই করলে হয়তো জাস্ট 15 দিন, 1 সপ্তাহ পরে আবার কাটা শুরু করে। সমন্বয়হীন খোরাখুরি বন্ধে প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতার কথা জানায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। একাধিক সংস্থার নিয়ন্ত্রণকারী সংস্থাও ভিন্ন ভিন্ন। যতগুলি ইউটিলিটি সার্ভিস আছে, এই ইউটিলিটি সার্ভিসগুলি সিটি কর্পোরেশনের অধীনে অথবা পৌরসভা যেগুলি স্থানীয় সরকার, তাদের অধীনে দিয়ে তাদের আলাদা উইং থাকতে পারে, কিন্তু একটা সমন্বিত পরিকল্পনা করে যাতে আমরা বড় কাজগুলি সব ঠিকঠাক মতো করতে পারি সেটা নিশ্চিত করতে পারি। নগর পরিকল্পনাবিদ বলছেন ভিন্ন ভিন্ন টেন্ডার থেকে অর্থ আত্মসাৎ করতেই কাজে সমন্বয় নেই। পরিস্থিতি উত্তরণে সব সেবা সংস্থাকে সিটি কর্পোরেশনের আওতায় এনে স্মার্ট ডাক্ট সিস্টেম চালু করার পরামর্শ তার। প্রকল্প ভিত্তিক যে এক ধরনের স্ক্যাভেঞ্জিং করে, অর্থাৎ ওর থেকে যে তারা অসৎ উপায়ে টাকা অর্জন করে, প্রকল্পের একটা সার্টেন পার্সেন্টেজ সরিয়ে নেওয়ার চেষ্টা করে, তারা এই প্রকল্পের একীভূতকরণের ফলে প্রকল্পের খরচ কমে যাওয়া কোনোভাবেই পছন্দ করে না। স্মার্ট ডাক্ট সিস্টেমে আমাদের আসা দরকার, যেটি যখন তখন ইচ্ছা 5 ইঞ্চি পাইপ 6 ইঞ্চি 8 ইঞ্চি বানানো যাবে, যে কোনো রকম পরিবর্তন করা যাবে, কিন্তু সড়ককে না কেটে শুধু এই স্মার্ট ডাক্টের ঢাকনা খুলে পুরো কার্যক্রম করা সম্ভব। নতুন রাজনৈতিক প্রেক্ষাপট সড়ক সংস্কারের পরিকল্পনায় পরিবর্তন আনার সুবর্ণ সুযোগ বলেও মনে করেন এই পরিকল্পনাবিদ। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।
দেশে বিদেশি বিনিয়োগ নিয়ে যখন উকি দিচ্ছে শঙ্কার কালো মেঘ, তখন চীনের পাশে থাকার প্রতিশ্রুতি খুলেছে সম্ভাবনার দুয়ার। প্রধান উপদেষ্টার সফরে $1 বিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করেছে প্রায় 30টি চীনা কোম্পানি। শুধু তাই নয়, চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। এছাড়াও বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং মোংলা বন্দরের আধুনিকায়নে ঋণ এবং অনুদান মিলিয়ে আরও $1 বিলিয়ন বেশি পাচ্ছে ঢাকা। চীনের এমন ইতিবাচক মনোভাব বাংলাদেশকে উৎপাদনের হাবে পরিণত করতে ভূমিকা রাখবে বলে আশা বিশ্লেষকদের। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের যাত্রায় দরকার ব্যাপক বিদেশি বিনিয়োগ, অথচ গত কয়েক অর্থ বছরে প্রাপ্তির হিসেবটা নামমাত্র। সবশেষ চলতি অর্থ বছরে দুই প্রান্তিক মিলিয়ে বিদেশি বিনিয়োগের পরিমাণ মাত্র $21 কোটি। প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরে যা ছিল $10 কোটি, বছর ব্যবধানে 71% কম। এমন বাস্তবতায় চীন সফরে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল উৎপাদনকারী কোম্পানি লঞ্জি, মোবাইল ফোন প্রস্তুতকারক অপ্পো, চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি, হিনসেন্স ইন্টারন্যাশনাল সহ শীর্ষ চীনা কোম্পানির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন তিনি। বাংলাদেশ ব্যবসার জন্য কতটা উন্মুক্ত তা তুলে ধরা হয় এই বৈঠকে। আমরা আশা করছি চাইনিজ ইনভেস্টমেন্ট অনেক ম্যাসিভলি বাংলাদেশে আসবে। চীন সরকার ও চীনা কোম্পানিগুলোর কাছ থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। প্রেস সচিব জানান, বাংলাদেশে বিনিয়োগে চীনা উদ্যোক্তাদের উৎসাহিত করার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। এতে চীনা বিনিয়োগের দ্বার উন্মোচিত হওয়ার সবুজ সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিনিয়োগের সহায়ক পরিবেশ এটি যদি একটা বার্তা দেয়া যেতে বাইরে, তাহলে দেখা যাবে চীনের বাইরেও কিন্তু জাপান আছে বা অন্যান্য যে সমস্ত দেশগুলো আছে, তারাও কিন্তু বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে। দেশীয় উদ্যোক্তারা বলছেন, চীনা বিনিয়োগে দ্রুতই বাড়বে কর্মসংস্থান, তবে অর্থনীতিতে কতটা প্রভাব পড়বে তা জানতে সময় লাগবে। ব্যাপারটা যদি এরকম হয় যে 100% র মেটেরিয়াল বাইরে থেকে আসছে, বাংলাদেশের প্রসেস হচ্ছে এবং এটা আবার বাইরে চলে যাচ্ছে, এবং ট্যাক্স ওয়েভারের কারণে আসলে ট্যাক্সও আয় হচ্ছে না, শুধুমাত্র তারা যখন মজুরি দিচ্ছেন কিংবা তাদের ম্যানেজমেন্টকে যখন স্যালারি দিচ্ছেন বাংলাদেশে, সেটার বাইরে আসলে খুব একটা তখন আমাদের ইকোনমি থাকে না। কিন্তু তারা লোকালি তাদের র মেটেরিয়াল কিংবা তাদের ইনপুটস সোর্স করছেন, তখন যেটা হয় যে এই ভ্যালু অ্যাডিশনটা সিগনিফিকেন্টলি বেড়ে যেতে থাকে। চীনা বিনিয়োগে বাংলাদেশে উৎপাদিত পণ্য রপ্তানি বাজারে সহজে পৌঁছে দিতে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতেও ঋণ দিচ্ছে বেইজিং। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এবারও তিস্তা সেচ প্রকল্পের বাইরে থাকছে 29,000 হেক্টর কৃষি জমি। পানির অভাবে কখনোই এই প্রকল্প কাঙ্ক্ষিত সেচের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। অথচ এই প্রকল্প সংস্কার ও সম্প্রসারণে পানি উন্নয়ন বোর্ড খরচ করেছে 1400 কোটি টাকা। তবে তিস্তার পানির ন্যায্য হিস্সা নিশ্চিত না করে এই প্রকল্প কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন তুলছেন গবেষকরা। পরীক্ষা নিরীক্ষা করেই এই প্রকল্প নেওয়া হয়েছে দাবি পানি উন্নয়ন বোর্ডের। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলামের সাথে রিপোর্ট। ভারতের একতরফা পানি প্রত্যাহারে মরতে বসেছে উত্তরের জীবনরেখা তিস্তা। পানির অভাবে শুধু জীবন জীবিকায় সংকটে পড়েনি, চরম হুমকিতে জীববৈচিত্র্য। অথচ তিস্তার পানির উপর নির্ভর করেই হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে তিস্তা সেচ প্রকল্পে। সেচ প্রকল্পের আওতায় নতুন নতুন অবকাঠামো হলেও এখনো অনেক এলাকাতেই পানি পাননি কৃষক। এমনকি অনেক সেচ ক্যানেল রয়েছে যেখানে কখনোই তিস্তার পানি আসেনি। ফলে কৃষকদের নির্ভর করতে হচ্ছে বিদ্যুৎ কিংবা ডিজেল চালিত সেচ যন্ত্রের উপর। একদিনের মাঠে পানি সেচতে গেলে এখন টাকা না গেলে তো 2-3,000-4,000 টাকা লাগে। পানি আসবে, পানি তো দেয় না, তিস্তাতে পানি নেই, আমরা পানি কি করে পাবো? 1990 সালে প্রথম দফায় কাজ শেষ হওয়ার পর 84,378 হেক্টর কৃষি জমিতে সেচ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নিয়ে প্রকল্পটি চালু করা হলেও পানির অভাবে কখনোই সেচের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি প্রকল্পটি। তবে পানির নিশ্চয়তা না থাকলেও প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে তিস্তা সেচকাল সংস্কার ও সম্প্রসারণ করছে পানি উন্নয়ন বোর্ড। তাদের দাবি, প্রকল্পটি শেষ হলে 705 কিলোমিটার দীর্ঘ সেকেন্ডারি ও টার্সিয়ারি সেচ ক্যানেলের মাধ্যমে প্রায় 1 লাখ হেক্টর কৃষি জমিতে সেচ দেওয়া সম্ভব হবে। গবেষকরা বলছেন, তিস্তার পানি নিশ্চিত না করে সেচ প্রকল্পে বিপুল অর্থ ব্যয় তেমন সুফল বয়ে আনবে না। তখনই কিন্তু একটা কথা ছিল যে রিজার্ভার তৈরি করা, সেই জায়গাটাতে আমরা এফোর্টটা কম দেখছি, বরং এমব্যাঙ্কমেন্ট, টেম্পোরারি শেডিং এটা দেখছি। এই জন্য আমি মনে করি যে এই পরিকল্পনাটা গ্রহণ আর একটু ভেবেচিন্তে করা উচিত ছিল।
তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, পানির প্রাপ্যতা পরীক্ষা করেই এই প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে 1,04,000 হেক্টর জমিতে সেচ দেয়া সম্ভব হবে। 20টা স্ট্রাকচার নতুন ধরা আছে, ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলো নির্মাণ চলছে। এগুলো নির্মাণ শুরু হলে আমরা এই 87,000 প্লাস 17,000 এই সব মিলে 1,04,000 হেক্টর জমিতে সেচ দিতে পারবো। 2021 সালে 1452 কোটি টাকা ব্যয়ে তিস্তা সেচকাল সংস্কার ও সম্প্রসারণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। 2024 সালে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শেষ হয়েছে মাত্র 40%। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। চৈত্রের গরম আর অনাবৃষ্টিতে নীলফামারীতে দেখা দিয়েছে খাবার পানি ও সেচ সংকট। অনেক ফসলি জমি ফেটে চৌচির হয়ে গেছে। পানির স্তর নেমে যাওয়ায় পানি উঠছে না নলকূপে। কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে ও বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করেছে কৃষি বিভাগ। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে বোরো আবাদ। চৈত্রের গরম আর অনাবৃষ্টিতে জমি ফেটে চৌচির, এমনকি পানি উঠছে না নলকূপে। নীলফামারীতে গত বছর মার্চ মাসে 24 মিলিমিটার বৃষ্টি হলেও চলতি বছর একই সময়ে বৃষ্টি হয়েছে মাত্র 5 মিলিমিটার। পাশাপাশি গত এক সপ্তাহে তাপমাত্রা 18 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় দেখা দিয়েছে সেচ সংকট, মিলছে না খাবার পানীয়। এতে বিপাকে জেলার বাসিন্দারা। আমাদের পানির খুবই সমস্যা, অনেক দূর থেকে পানি আনতে হয়। ডিপের পানি যখন শুরু হয় তখন টিউবওয়েলের পানি বাইর হয় না, ঝকাইলেও পানি বাইর হয় না, মোটর থাকি পানি আনা লাগে। পানির কারণে ফাটি যাচ্ছে, আর পানি তো আমার এদিকে লেয়ার কম না, নলকূপ দেওয়া আছে, আমরা উপরের লেয়ারে পানি পাই না। কৃষি বিভাগ বলছে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে গভীর নলকূপ দিয়ে সেচের বিকল্প নেই। এ কারণে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ করা হয়েছে। আমরা মাঠে বিভিন্ন রকম পরামর্শ যেন বিদ্যুৎ সরবরাহ রাখা হয়, তারপরে বিএমডিএ বিএডিসি থেকে যেন আমাদের যে সেচের কূপগুলো আছে সেগুলো যেন সবসময় সরবরাহ থাকে, এবং কৃষকের যে আপনার ব্যক্তিগত সেচ পাম্প আছে সেটা দিয়েও কিন্তু সেচ চালু আছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে নীলফামারীতে 81,057 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। এক দশক আগে ভেঙে গেছে কুড়িগ্রামের রাজারহাটের গোবর্ধন হাড়িডাঙ্গা খালের সেতু। ভাঙা পাটাতনে বাঁশ ও মাটি দিয়ে মেরামত করে চলাচল করছে যানবাহন ও পথচারী। উপজেলা প্রকৌশল বিভাগ বলছে 100 মিটার দীর্ঘ নতুন সেতু নির্মাণে মন্ত্রণালয়ে ডিপিপি পাঠানো হয়েছে। জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। ভেঙে গেছে সেতুর রেলিং, খসে পড়ছে পিলারের পলেস্তারা। ভাঙ্গা পাটাতনে বাঁশ ও মাটি দিয়ে মেরামত করে তার উপর দিয়েই চলাচল করছে যানবাহন ও পথচারী। 30 বছর আগে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার গোবর্ধন হাড়িডাঙ্গা খালে নির্মাণ করা হয় প্রায় 80 মিটার দীর্ঘ সেতু। এলাকাবাসী জানান, 1 দশক আগে সেতুর রেলিং ও পাটাতন ভেঙে জরাজীর্ণ হয়ে পড়লেও নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন বাসিন্দা। দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি তাদের। ব্রিজের মাঝখানে বাঁশ দেওয়ানো আছে, ওখানে ভাঙার নিচে অনেক সময় বাঁশ ভাঙি যায়। এই এলাকার মানুষ খুব ভয়ে চলাফেরা করে এই ব্রিজটার উপর দিয়ে। এই ব্রিজটার নিচে উপরে সম্পূর্ণ ভাঙে গেছে, এলিং বন্ধ ভাঙে গেছে। একটা রিস্কে ধরে যাবেন তাওয়া যায় না, একটা অটো ধরে যাবেন তাওয়া যায় না। উপজেলা প্রকৌশল বিভাগ বলছে 100 মিটার দীর্ঘ নতুন একটি সেতু নির্মাণে মন্ত্রণালয়ে ডিপিপি পাঠানো হয়েছে। এটা ডিপিপি হিসাবে আমরা অন্তর্ভুক্ত করার জন্য আমরা ঢাকায় অ্যাপ্রেজাল ফরম্যাটে রিপোর্ট পাঠিয়েছি। আশা করি যে এই প্রকল্পের মাধ্যমে এই ব্রিজটি বাস্তবায়ন করা সম্ভব হবে। গোবর্ধন হাড়িডাঙ্গা খালের সেতুর উপর দিয়ে দৈনিক শত শত যানবাহনের পাশাপাশি আশপাশের 10 গ্রামের প্রায় 20,000 মানুষ যাতায়াত করেন। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। ঠাকুরগাঁওয়ে লিচু বাগানে মুকুলের সমারোহ, সে সঙ্গে বাগানে মৌমাছির অবাধ বিচরণ। ফলে মধু সংগ্রহ করতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন চাষিরা। গাছের ফাঁকে ফাঁকে বাক্স বসিয়ে সংগ্রহ করছেন সুস্বাদু খাঁটি মধু। এতে তৈরি হয়েছে কর্মসংস্থানও। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্ট।
গাছের ডালে ডালে মুকুলের সমারোহ। এর মিষ্টি গন্ধে এক ফুল থেকে অন্য ফুলে ছুটে বেড়াচ্ছে মৌমাছি। ঠাকুরগাঁয়ের লিচুর বাগানে এখন নানা কর্মযোগ্য। মুকুল ভালো আসায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৌচাষিরা ছুটে এসেছেন বাগানে। গাছের ফাঁকে ফাঁকে বসানো মৌবাক্স থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। আর বাগান থেকেই মধু কিনছেন স্থানীয় ও বাইরের ক্রেতারা। এদিকে মৌমাছির জন্য পরাগায়ন হওয়ায় খুশি বাগান মালিকরা। বক্সগুলো আমরা লিচু বাগানে বসানোর পূর্বে দেখা যাচ্ছে আমাদের মৌমাছিগুলো আমরা ছাড়ে দিই। এই মৌমাছিগুলো গাছে যায়, গাছ থেকে মধুটা আনে। মধুটা এখান থেকে আমরা সংগ্রহ করে দোকানে আমরা নিয়ে যাই, বাজারে নিয়ে যাই, সেল দিই। মৌচাষি ওলাগুরা আসে, আমরাও তাদেরকে বসতে দিই। এটার একটা কারণ হচ্ছে আমাদের পরাগায়ন ভালোভাবে ঘটে এবং আমাদের ফল ভালো হয়। মধু উৎপাদন বাড়াতে সরকারি সহায়তার দাবি মৌচাষীদের। বেকারত্ব নিরসনের ক্ষেত্রে এবং অর্থনৈতিক লাভবানের ক্ষেত্রে এই সেক্টরটি ব্যাপক ভূমিকা পালন করছে। এখানে যদি বাংলাদেশ গভর্নমেন্ট একটু দৃষ্টি দেয় তাহলে আমরা সেই 1000 কোটি টাকার সম্পদ আমরা সংরক্ষণ করতে পারবো। মধু উৎপাদন বাড়াতে সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। গাছগুলো সবই ফুলে ফুলে সুশোভিত এবং এই মুহূর্তে আমাদের মৌয়ালরা বিশেষ করে কেউ কেউ বিক্ষিপ্তভাবে, আবার কেউ কেউ মৌ কলোনি সেগুলো স্থাপন করতে যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে ঠাকুরগাঁয়ে প্রায় 300 হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে। চলতি মৌসুমে এসব বাগান থেকে 300 মেট্রিক টনের বেশি মধু সংগ্রহ করা হবে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ সাখাওয়াত। পঞ্চগড়ের হাসপাতালগুলোতে গত 1 মাস ধরে নেই জলাতঙ্কের ভ্যাকসিন। এতে বিপাকে পড়েছেন কুকুরের কামড়ে আহতরা। সরকারি ভ্যাকসিন না পেয়ে বেশি দামে দোকান থেকে কিনতে হচ্ছে তাদের। তবে জলাতঙ্ক রোগী বাড়ার কথা স্বীকার করলেও কোনো সমাধান নেই স্বাস্থ্য বিভাগের কাছে। মনিরুল ইসলামের ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। হাসপাতালের জলাতঙ্কের সেবা প্রদান কক্ষে রোগীদের ভিড়। কুকুরের কামড়ে আহত হয়ে ভ্যাকসিন নিচ্ছেন তারা। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে সম্প্রতি পঞ্চগড়ে বেড়েছে কুকুরে কামড়ে আক্রান্তদের সংখ্যা। প্রতিদিনই বিভিন্ন হাসপাতালে সেবা নিতে আসছেন রোগীরা। তবে জেলার সরকারি হাসপাতালগুলোতে গত 1 মাস ধরে মিলছে না জলাতঙ্কের ভ্যাকসিন। রোগী ও স্বজনরা বলছেন ভ্যাকসিন না পেয়ে অনেকে ফিরে যাচ্ছেন, অনেকেই বেশি দামে ওষুধের দোকান থেকে কিনছেন। এতে বিপাকে পড়ছেন তারা। আমাদেরকে লিখে দিল যে ভ্যাকসিন এখানে হসপিটালে নাই, বাইরে থেকে কিনে নিয়ে আসতে হবে। তা আমি বাইরে থেকে যা কিনে নিয়ে আসলাম, দাম নিল আমার কাছে 540 টাকা। আমারও জলাতঙ্ক রোগ হতে পারে নাকি, ওই জন্য ডাক্তারের কাছে চাইছি পরামর্শ নিতে। এখন এখানে দেখছি ফ্রি এটা নাই। রেবিক্স ভ্যাকসিনের আমাদের পঞ্চগড় ডিস্ট্রিক্টের সমস্যা হচ্ছে, পাওয়া যাচ্ছে না, বাড়তি দামে দোকানে কিনতে হচ্ছে। একটা আধুনিক সদর হাসপাতালে যদি আমরা এই সেবা থেকে বঞ্চিত হই তাহলে এই গরিব মানুষরা কোথায় যাবে? তবে জলাতঙ্ক রোগী বাড়ার কথা স্বীকার করলেও কোনো সমাধান নেই স্বাস্থ্য বিভাগের কাছে। রেবিস সংক্রমণের আশঙ্কা নিয়ে প্রচুর পরিমাণে রোগী আসছে। আর আমরা যেসব রোগী আমাদের এখানে রেবিস আক্রান্তের সম্ভাবনা নিয়ে আসছে তাদেরকে আমরা সবাইকে চিকিৎসা প্রদান করতেছি। আমাদের ঢাকা থেকে আমাদেরকে সাপ্লাই দিচ্ছে না। আমরা এর মধ্যে চাহিদাপত্র দিয়েছি এবং আগামী সপ্তাহে এটা যোগাযোগ করে যদি ওখানে স্টক থাকে তাহলে আমাদের স্টক কিপার গিয়ে ভ্যাকসিন নিয়ে আসবে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে প্রতি মাসে পঞ্চগড়ে প্রায় ১৫০০ রোগী জলাতঙ্কের চিকিৎসা নিতে আসেন। এর বিপরীতে প্রতি মাসে 400 ভ্যাকসিন পাওয়া যায়, যা দিয়ে ২০০০ রোগীর সেবা দেওয়া সম্ভব হয়। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা তুঙ্গে। চুক্তি না হলে তেহরানে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের এমন করা বার্তার পরও নিজের অবস্থানে অনড় ইরান। নিজেদের ওপর হামলা হলে পাল্টা আঘাত হানবেন বলে হুঁশিয়ারি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে সরাসরি চিঠি পাঠিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন নতুন সমঝোতায় না এলে সামরিক পদক্ষেপ নেবে ওয়াশিংটন। তবে খামেনি তা সরাসরি প্রত্যাখ্যান করেন। এবার ইরানকে ফের হুমকি দিলেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যদি চুক্তি না করে তাহলে তাদের এমন হামলার মুখে পড়তে হবে যা তারা আগে কখনো দেখেনি। তিনি আরও জানান, ইরানের ওপর নতুন করে দ্বিতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনাও রয়েছে তার। তবে ট্রাম্পের এই হুমকির পরও অনড় অবস্থানে রয়েছে ইরান। যুক্তরাষ্ট্র বোমা হামলা চালালে তাদের জন্য শক্তিশালী প্রতিঘাত অপেক্ষা করছে বলে হুঁশিয়ার করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
বিশ্লেষকদের মতে ইরানের এই অনড় অবস্থানের পেছনে 2018 সালে ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তের প্রভাব রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় এসে 2015 সালে পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। এরপরই ওয়াশিংটন ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, যা দেশটির অর্থনীতিকে বিপর্যস্ত করে তোলে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। বিশ্বের সব দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যে দেশ মার্কিন পণ্যে যত শুল্ক আরোপ করে, যুক্তরাষ্ট্র সেই দেশের পণ্যে ঠিক সেই পরিমাণ শুল্ক আরোপ করবে বলে জানিয়েছে। রোববার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান, আরোপিত শুল্কের ধাক্কা কেবল চীন, কানাডা, ইইউ নয়, বরং বিশ্বের সব দেশের ওপর পড়বে। বেইজিং জানিয়েছে ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়ে আলোচনায় বসতে আগ্রহী হলেও প্রয়োজনে পাল্টা জবাব দিতে পিছু হটবে না চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে বিশাল তারতম্য আছে এমন দেশগুলোর উপরই শুল্ক আরোপ করবেন, এমন আশায় স্বস্তিতে ছিল বিশ্বের বিভিন্ন দেশের সরকার। তবে সে বিশ্বাসকে ভুল প্রমাণ করে দিয়ে সব দেশের ওপর শুল্ক আরোপের কথা জানালেন ট্রাম্প। রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বুধবার থেকে যে শুল্ক আরোপ কার্যকরের কথা রয়েছে তা সব দেশের জন্যই কার্যকর হবে। যদিও ট্রাম্পের প্রশাসনিক কর্মকর্তারা বরাবরই বলে আসছেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের রফতানির ওপর বেশি শুল্ক আরোপ করে তাদের উপরই ধার্য করা হবে এই শুল্ক। এ অবস্থায় ট্রাম্পের এই নতুন সিদ্ধান্তের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববাজারে। এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোতে বড় দরপতন হয়েছে। জাপানের নিক্কেই 225 সূচক 3.85% এবং দক্ষিণ কোরিয়ার কসপি 2.55% কমে গেছে। ট্রাম্পের সম্ভাব্য শুল্ক আরোপ নিয়ে সতর্ক অবস্থানে চীন। দেশটি জানিয়েছে, অহেতুক চাপ প্রয়োগের পরিবর্তে যথাযথ প্রক্রিয়ায় আলোচনায় বসলে শুল্কযুদ্ধ এড়ানো সম্ভব। তবে প্রয়োজনে পাল্টা জবাব দিতে পিছু হটবে না বলেও সতর্ক করেছে বেইজিং। বিশেষজ্ঞদের আশঙ্কা, মার্কিন প্রেসিডেন্ট নতুন করে ব্যাপক মাত্রায় শুল্ক আরোপের পথে হাঁটলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্পর্কের অবনতি হতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইউরোপীয় পার্লামেন্টের দেয়া তহবিল আত্মসাতের অভিযোগে ফ্রান্সের ডানপন্থী রাজনীতিবিদ ম্যারিন লে পেনকে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন সোমবার। আদালত বলেন, ইউরোপীয় পার্লামেন্ট থেকে প্রাপ্ত 30 লাখ ইউরো দলীয় কর্মীদের বেতন দিতে ব্যবহার করেন লে পেন। 2004 থেকে 2016 সাল পর্যন্ত ইউরোপীয় পার্লামেন্টের তহবিল থেকে প্রায় 30 লাখ ইউরো আত্মসাতের অভিযোগে আদালতে বিচারের মুখোমুখি হন ফ্রান্সের ডানপন্থী দল ন্যাশনাল র্যালির রাজনীতিবিদ ম্যারিন লে পেন। তদন্তে উঠে আসে এই অর্থ দলের কর্মীদের বেতন দিতে ব্যবহার করা হয়েছিল, যা আইনসিদ্ধ নয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করেন এবং ভবিষ্যতের যে কোনো সরকারি পদে প্রার্থিতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এই মামলায় লে পেন ছাড়াও আরও 25 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তারা ইউরোপীয় পার্লামেন্টের দেয়া তহবিলের অপব্যবহার করে দলের স্বার্থে ব্যয় করেছেন বলে আদালতের রায়ে উল্লেখ করা হয়। ইউরোপীয় পার্লামেন্টের যেসব কর্মীদের জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছিল তারা প্রকৃতপক্ষে কোনো কাজ করেননি বলে তদন্তে উঠে আসে। ফলে এটিকে প্রশাসনিক কোনো ভুল নয়, বরং পরিকল্পিত দুর্নীতি বলে রায়ে জানান আদালত। লে পেন রায় শোনার আগে আদালতের কক্ষ ত্যাগ করেন এবং বরাবরের মতো এই অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দাবি করেন। তার দলও রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে। এই রায়ের কারণে 2027 সালে অনুষ্ঠিত হতে যাওয়া ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে লে পেনের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লে পেন এর আগে 3 বার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং চতুর্থবারের মতো নির্বাচনে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে আদালতের সাম্প্রতিক রায়ের কারণে তার রাজনৈতিক ক্যারিয়ার নতুন মোড় নিতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনা ফ্রান্সের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। নতুন বিতর্কে প্রিন্স হ্যারি এবার তার বিরুদ্ধে হেনস্থা ও হয়রানির অভিযোগ আনলেন তারই প্রতিষ্ঠিত দাতব্য সংস্থার চেয়ারপারসন সোফিন চান্দাউরকা। বললেন, মাসের পর মাস অন্যায়ভাবে তাকে সংগঠন থেকে সরানোর চেষ্টা করেছেন হ্যারি।
প্রিন্স হ্যারির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন সেন্তেবালে সংস্থার চেয়ারপারসন ডক্টর সোফি চান্দাউকা। স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, হ্যারি তার মতামত উপেক্ষা করে একতরফাভাবে বোর্ড সদস্য নিয়োগের সিদ্ধান্ত নেন। একই সঙ্গে তাকে সরিয়ে দেওয়ার জন্য মাসের পর মাস হয়রানি করেন। মঙ্গলবার প্রিন্স হ্যারি তার পদত্যাগের ঘোষণা দেন। তবে চান্দাউকা বলছেন, সংগঠনের দায়িত্বশীলদের না জানিয়েই একতরফাভাবে সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে দেন হ্যারি। এতে শুধু তিনি নন, ক্ষতিগ্রস্ত হয়েছেন সেন্তেবালের 540 জন কর্মী এবং তাদের পরিবার। এই ঘটনাকে তিনি বিস্তৃত মাত্রার হয়রানি বলে দাবি করেছেন। আমি যখন হ্যারির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলাম তখন তিনিই তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেন। শেষমেশ তদন্তকারী জানিয়ে দেন বোর্ড আমাকে সরিয়ে দিচ্ছে। এটি পূর্ব পরিকল্পিত। এমনকি সাসেক্স মিশনারি ব্যবহার করে সংবাদের নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগ তুলেছেন চান্দাউকা। হ্যারির বিরুদ্ধে আনা এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ব্রিটিশ রাজপরিবার বা হ্যারির মুখপাত্র। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। ভোরের সময় আরো থাকছে। ঘরোয়া আসরে বিরতির সুযোগে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন ক্রীড়াবিদদের। দেশবাসীর কাছে তামিম ইকবালের জন্য দোয়া চাইলেন শান্তরা। ঈদের শুভেচ্ছা ফুটবলারদের। যৌথ উদ্যোগে ঈদ হাভেরু বা জমকালো ঈদের বিকেল নামের উৎসবের আয়োজন করেছে মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনী ও হাউজিং ডেভেলপমেন্ট কর্পোরেশন। ঈদ উল ফিতর উপলক্ষে আয়োজিত এ উৎসবে যোগদান করেছে প্রবাসী বাংলাদেশি সহ মালদ্বীপে অবস্থানরত নানা দেশের মানুষ। উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জো। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের স্থায়িত্ব সময়ের মাপে ছোট হলেও এর আয়োজনে বা প্রয়োজনে চাহিদা ব্যাপকতর। ঈদ উল ফিতরকে সবচেয়ে বড় উৎসব হিসেবে বিবেচনা করেন মালদ্বীপের মুসলমানরা। এই সময়ে দেশটিতে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে চলে জাতীয় পর্যায়ে ঈদ উল ফিতরের রঙিন সব আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে দেশটির রিপাবলিক স্কয়ার, ইসলামিক সেন্টার ও হুলহুমালের সেন্ট্রাল পার্ক সহ বিভিন্ন স্থানে ঈদ হাবেরু বা ঈদের রঙিন বিকেলের আয়োজন করা হয়েছে। দেশটির জাতীয় প্রতিরক্ষা বাহিনী ও হাউজিং ডেভেলপমেন্ট কর্পোরেশনের যৌথ উদ্যোগে চমৎকার এই আয়োজন করা হয়। তবে এর মধ্যে ভিন্ন মাত্রা যোগ করেছে দেশজুড়ে রঙিন রাস্তাঘাট, ড্রোন শো ও ঐতিহ্যবাহী হাওয়ান সহ রাতের আকাশে প্রাণবন্ত রঙে আতশবাজির প্রদর্শন। এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষদের সঙ্গে অংশ নিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জো। এমন আয়োজনে মুগ্ধ হয়েছেন বাংলাদেশি পর্যটকরা। জমকালো এ উদযাপন চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। মালদ্বীপের লোকালরা আসলে মেইনলি মুসলিম, তো তাদের সাথে হচ্ছে ঈদ মোবারক মানে গ্রিটিংস হলো, সব মিলে আসলে ভালোই এক্সপিরিয়েন্স ছিল। ঈদ লাগে, কিন্তু বাংলাদেশের মতো না ঠিক তেমন। বাংলাদেশে আমাদের কাছের মানুষদের বাসায় যেতাম, এখন ওখানে যেতে পারি না, কিন্তু এখানে আমাদের বাংলাদেশি প্রবাসীরা আছে, এখন তাদের বাসায় যাওয়া হচ্ছে, দাওয়াতে যাওয়া হচ্ছে। ঈদটাকে শুধু একটা উৎসব হিসেবে নেয়নি, এটা উদযাপন যে কীভাবে করতে হয় সেটা এদের মাঝে সেই দৃষ্টান্ত রেখেছে। বাংলাদেশের মতো ঈদ উদযাপন একমাত্র বাংলাদেশই সম্ভব, অন্যান্য কান্ট্রিতে সেভাবে ঈদের আনন্দ সম্ভব না। প্রবাস জীবনের কর্মব্যস্ততার মাঝেও বাংলাদেশিরা খুঁজে নিয়েছেন একটু আনন্দ। দেশের পরিবার আর পরিজনের অভাব ভুলে জড়ো হয়েছেন মালদ্বীপ সরকারের আয়োজিত বিভিন্ন রঙিন ঈদ উদযাপনে। আর এমন আয়োজনে অংশ নিয়ে খুশি প্রবাসীরা। মালদ্বীপ সরকারের ধর্মীয় সম্প্রীতির কারণে দেশটি জুড়ে ঈদ বড় একটি উদযাপনে পরিণত হয়েছে। সময় সংবাদ, মালদ্বীপ। জিম্মিদের মুক্তি ও নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছেন ইসরায়েলের বাসিন্দারা। দাবি তোলেন দ্রুত সাধারণ নির্বাচন দেয়ারও। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল জর্জিয়ার রাজধানী তিবিলিসি। দেশটির ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনা স্থগিত করার কারণে শুরু হওয়া বিক্ষোভ মোড় নিয়েছে নতুন নির্বাচন দেওয়ার দাবিতে। এদিকে সরকারের চাপ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের বিরুদ্ধে হেট স্পিচ ছড়ানোর প্রতিবাদে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে। স্থানীয় সময় সোমবার জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন শত শত বিক্ষোভকারী। ইসরায়েলি জিম্মিদের বিষয়ে নেতানিয়াহুর পদক্ষেপের প্রতি ক্ষোভ জানান আন্দোলনরত জনতা। দাবি তোলেন নেতানিয়াহু সরকারের পতনের। দ্রুত সাধারণ নির্বাচন আয়োজন করার দাবি জানান তারা। গাজায় নতুনভাবে হামলা শুরু করার বিরুদ্ধেও নিন্দা জানান আন্দোলনকারীরা।
সোমবার সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। বর্তমান সরকারের চলমান চাপ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করার বিরুদ্ধে নিন্দা জানান তারা। আরও জানান, সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম ও কর্মকর্তারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে হেট স্পিচ ছড়াচ্ছে। গেল নভেম্বরে দেশটির একটি রেল স্টেশনের ছাদ ধসে 16 জন নিহতের ঘটনার বিচারের দাবিতে এ বিক্ষোভ শুরু হয়েছিল। দেশটির প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিচ এই আন্দোলনকে সার্বিয়াকে ধ্বংস করতে পশ্চিমা পরিকল্পনা বলে ক্ষোভ ঝেড়েছেন। আমাদের আর কোনো উপায় নেই, আমাদের প্রত্যেকেরই রাস্তায় নামতে হবে, ভাবতে হবে আমরা কি চাই আর কি চাই না। আমাদের আর নিরপেক্ষ থাকার উপায় নেই। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল জর্জিয়ার রাজধানী তিবিলিসি। স্থানীয় সময় সোমবার দেশটির সরকারি নীতির নিন্দা জানিয়ে বিক্ষোভ করেন কয়েক হাজার বাসিন্দা। জর্জিয়ার ইউরোপীয় ইউনিয়নের যোগদানের আলোচনায় স্থগিত করায় গেল নভেম্বরে শুরু হওয়া এই বিক্ষোভ মোড় নিয়েছে সরকার পতনের দাবিতে। নতুন নির্বাচন দেওয়ার দাবি তোলেন বিক্ষোভরত জনতা। গেল নভেম্বর ডিসেম্বরের বিক্ষোভ থেকে গ্রেফতারকৃতদের মুক্তি দেওয়ার দাবিও জানান বিক্ষোভকারীরা। কাকুলি আখতার, সময় সংবাদ। সৌদি আরবে শিল্পচর্চা নতুন মাত্রা পেয়েছে, যেন সৃজনশীলতার প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে রাজধানী রিয়াদের জ্যাক্স ডিস্ট্রিক্ট। সেখানে নিজেদের ইচ্ছে মতো করতে পারেন শিল্পচর্চা। রং আর কাঠের নিখুঁত ছোঁয়ায় গড়ে উঠেছে অনন্য ভাস্কর্য। কেউ তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন গল্প, কেউ কাঠের খোদাইয়ে দিচ্ছেন নতুন প্রাণ। কর্মশালার টেবিলে ছড়িয়ে আছে ক্যানভাস, তুলির টানে তৈরি হচ্ছে শিল্পকর্ম। জ্যাক্স ডিস্ট্রিক্টের এই কর্মশালা যেন সৌদি শিল্পীদের সৃজনশীলতার এক উন্মুক্ত আঙিনা। এক সময় সৌদি আরবে শিল্পচর্চা ছিল সীমাবদ্ধ পরিসরে, স্বীকৃতির অভাবে ছিল অনিশ্চয়তা। কিন্তু সময় বদলেছে। ভীষণ 2030 বাস্তবায়নের পথে দেশটির শিল্প ও সংস্কৃতির নতুন দিগন্ত উন্মোচন করেছে। শিল্পীদের জন্য খুলে গেছে নতুন দরজা, তৈরি হয়েছে বিশ্ব দরবারে সৌদি শিল্পের প্রতিনিধিত্বের সুযোগ। দেশটির এক শিল্পী জানান, সৌদি আরব এখন এক সাংস্কৃতিক সুবর্ণ যুগের মধ্য দিয়ে যাচ্ছে। ঐতিহ্য আর আধুনিকতার ছোঁয়ায় উপস্থাপনের প্রয়াস শিল্পীদের কাজের মূল অনুপ্রেরণা। অনেকে আবার মনে করছেন, আগে শিল্পী এবং কর্মশালা সীমিত ছিল, কিন্তু এখন তা সমাজের অংশ হয়ে উঠেছে। আগে শিল্পীর কর্মশালা ছিল একান্তে চিন্তা করার জায়গা। নিজের সৃজনশীলতা প্রকাশের আগে সবকিছু ভেবে চিন্তে নিতে হতো, কিন্তু এখন পরিবেশ বদলেছে। আমরা আরো স্বাধীনভাবে কাজ করতে পারছি, নিজেদের মনোভাব প্রকাশ করতে পারছি। শিল্পের এই নবজাগরণী বদলে দিচ্ছে সৌদি আরবের চিত্র। জ্যাক্স ডিস্ট্রিক্টের মতো উদ্যোগ শিল্পকে আরও বিস্তৃত পরিসরে নিয়ে যাওয়ার পাশাপাশি বিশ্ব দরবারে সৌদি শিল্পীদের পরিচিতি এক নতুন মাত্রা নিয়ে যাবে বলে আশাবাদী অনেকে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। হাজার বছরেরও বেশি সময় ধরে টিকে থাকা মদিনার কুবা মসজিদ ইসলাম ধর্মের প্রথম আনুষ্ঠানিক ইবাদতের স্থান হিসেবে খ্যাত। 622 খ্রিস্টাব্দে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বলে জানা যায়। ইসলামের ইতিহাসে এক অনন্য স্থান দখল করে আছে আল কুবা মসজিদ। এটি ইসলামের প্রথম মসজিদ, যা 622 খ্রিস্টাব্দে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করেন। মক্কা থেকে মদিনায় হিজরতের পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা অঞ্চলে কিছুদিন অবস্থান করেন। পরে সেখানে সাহাবীদের সহযোগিতায় এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। এটি ইসলামের প্রথম আনুষ্ঠানিক ইবাদতের স্থান, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নির্মাণ কাজে অংশগ্রহণ করেন। আল কোরআনে এই মসজিদ সম্পর্কে বলা হয়েছে যে মসজিদ প্রথম দিন থেকেই তাকওয়ার ভিত্তিতে নির্মিত, সেটিই অধিক উপযুক্ত। এটি মুসলিম উম্মার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হয়। মসজিদ কুবার স্থাপত্য অত্যন্ত মনোমুগ্ধকর। এটি যেন এক শান্তিময় পরিবেশের প্রতিচ্ছবি। পুনর্গঠনের পর মসজিদটি এখন বিশাল আকৃতির, যাতে একসঙ্গে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদের সাদা গম্বুজ এবং সুউচ্চ মিনারগুলো এক অপূর্ব শৈল্পিক সৌন্দর্য বহন করে। মসজিদের চারপাশে বিস্তৃত খোলা স্থান এবং প্রশস্ত প্রাঙ্গণ এটিকে আরও মনোরম করে তুলেছে। রাতে যখন আলো জ্বলে ওঠে তখন এর দৃশ্য সত্যিই মুগ্ধ হওয়ার মতো, যা দর্শনার্থীদের হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে আসে।
প্রথম নির্মাণের সময় মসজিদ কুবার মূল কাঠামো কাঁচা ইট, মাটির প্রলেপ ও খেজুর গাছের কাঠ ও পাতা দিয়ে তৈরি করা হয়েছিল। ছাদ নির্মাণে খেজুর গাছের ডালপালা ব্যবহার করা হয়, যা তখনকার সাধারণ নির্মাণ শৈলীর প্রতিফলন ছিল। পরবর্তীকালে বিভিন্ন খলিফা ও শাসকদের দ্বারা মসজিদটির সংস্কার ও সম্প্রসারণ করা হয়। বর্তমানে এটি আধুনিক উপকরণ যেমন মার্বেল, পাথর ও উন্নতমানের টাইলস দ্বারা নির্মিত, যা একদিকে এর স্থায়িত্ব বাড়িয়েছে, অন্যদিকে বাড়িয়েছে সৌন্দর্য। মসজিদ কুবা কেবল একটি ইবাদতের স্থান নয়, এটি ইসলামের এক মহান ঐতিহ্যের অংশ। হাদিসে উল্লেখ রয়েছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার সেখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করতেন। এই মসজিদে নামাজ আদায়ের ফজিলত বিশেষভাবে উল্লেখ করেছেন। বলা হয়, এখানে একবার নামাজ আদায় করলে উমরার সমান সওয়াব লাভ করা যায়। এছাড়াও এটি ঐতিহাসিকভাবে হিজরতের প্রথম সাক্ষী এবং ইসলামের প্রথম প্রতিষ্ঠিত কেন্দ্রগুলোর একটি। তাই মসজিদ কুবা মুসলমানদের জন্য শুধু এক ধর্মীয় স্থান নয়, বরং ইতিহাস, তাকওয়া ও আল্লাহর প্রতি গভীর বিশ্বাসের এক প্রতীক। কিউবায় চলছে নবায়নযোগ্য জ্বালানির বিপ্লব। চীনের সহায়তায় দেশটিতে স্থাপিত হয়েছে 50টির বেশি সোলার পার্ক। সম্প্রতি দেশটিতে পুরানো বিদ্যুৎ গ্রিড ভেঙে পড়ার পরই এ পরিকল্পনা বাস্তবায়নের গতি বেড়েছে। বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত কিউবা এখন ঝুঁকেছে নবায়নযোগ্য জ্বালানির দিকে। চীনের সহায়তায় দেশটি এবছরই চালু করতে চায় 50টিরও বেশি সোলার পার্ক। এরই মধ্যে ফেব্রুয়ারিতে চালু হয়েছে 2টি সোলার পার্ক, একটি রাজধানী হাভানায়, অন্যটি সিয়েনফুয়েগোসে। চলতি মাসের মধ্যেই আরও 6টি সোলার পার্ক চালুর লক্ষ্য নির্ধারণ করেছে কিউবা। এতে উৎপাদন হবে 170 মেগাওয়াট বিদ্যুৎ। সরকারের লক্ষ্য 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের 24% নবায়নযোগ্য জ্বালানি থেকে নিশ্চিত করা। বর্তমানে এর পরিমাণ 4%। এই প্রকল্পের প্রধান সহযোগী চীন। তারা 22টি নতুন সোলার পার্ক তৈরির জন্য উপকরণ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। অন্যদিকে রাশিয়াও সাহায্যের হাত বাড়িয়েছে, আধুনিকায়ন করছে 3টি তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র। এছাড়া একটি 200 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেরও প্রতিশ্রুতি দিয়েছে মস্কো। কিউবার বিদ্যুৎ সংকট নতুন নয়। দেশটির দাবি, মার্কিন নিষেধাজ্ঞার কারণেই এই দুরবস্থা। তবে নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে গিয়ে দেশটি বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠতে আশাবাদী। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভিন্ন রকম ঈদ উদযাপন করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারত বিশ্বকাপ বাছাইয়ের জন্য নারী দলের ক্যাম্প চলায় ছুটি পায়নি নিগার সুলতানা জ্যোতির দল। তাদের জন্য বিশেষ আয়োজন করে বিসিবি। ক্রিকেটারদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। বোর্ড থেকে ক্রিকেটাররা পেয়েছেন বিশেষ উপহারও। দায়িত্বের কাছে ভাটা পড়েছে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ, তবুও বিশেষ দিন বলে কথা। ভারত বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলার জন্য ঈদের ছুটি না পাওয়া নারী দলের ক্যাম্পে থাকা ক্রিকেটারদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশেষ আয়োজন। বিসিবির একাডেমির সামনে নানা রূপ আর রঙে জ্যোতি, শোভানা মুস্তারিরা পারও করলেন ভিন্ন একটা ঈদ। সতীর্থদের সঙ্গে দারুণ এই সময়টা অনেকেই করলেন ফ্রেমবন্দি। পরিবার থেকে দূরে থাকা ক্রিকেটারদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ছিলেন কোচরা। এ সময় ঈদ সালামি সহ ক্রিকেটাররা বিসিবির কাছ থেকে পেয়েছেন বিশেষ উপহার। যখন তারা এখানে এসছে, নতুন কাপড় চোপড় পরেছে এবং সবার একসাথে এসেছে, আমাদের যে অনুষ্ঠানটা আমরা করেছি, আমরা চেষ্টা করেছি এটাকে এক্সাইটমেন্ট নিয়ে আসা। কিছু কিছু উপহার সামগ্রী ছিল ওদের জন্য, কথাবার্তা ছিল, গান বাজনা হয়েছে। তো সব কিছু মিলিয়ে আজকে এখন বোধহয় ওদের একটু ভালো লাগছে। এই স্যাক্রিফাইসটা যেন আমরা সেটা ভালোভাবে করতে পারি, সেটার জন্য কিন্তু বলবো যে অনেকখানি আমাদের এই কষ্ট যে জিনিসটা, যে না ফ্যামিলি ছাড়া ঈদ করতে, সেটা কিন্তু চলে গেছে। এবং যারা ছিলেন আজকে, ফাহিম স্যার, ইমরান স্যার, আমাদের কোচিং স্টাফ বাকিরা, ওনারা যেভাবে আসলে আমাদেরকে এই সময়টা সুন্দরভাবে উপহার দিয়েছেন এবং তারা আমাদেরকে আসলে সত্যি কথা অনেকভাবে এন্টারটেনমেন্টের চেষ্টা করছেন, আমাদেরকে গিফট দিচ্ছেন যেন, এবং সালামি দিয়েছেন, যার কারণে যেন মনে হচ্ছিল যে না তারা আমাদের লাইক আমার মতোই গার্ডিয়ান, যে ওইরকম যেন ফিলিংসটা না আসে, আমাদের কারোর জন্য মন ছোট না হয়। তবুও পরিবারের সঙ্গে ঈদ করতে না পারার চাপা কষ্ট আছে মনে। অনেকেই ঝরিয়েছেন চোখের জল। বিশ্বকাপে কোয়ালিফাই করে এই ত্যাগের ফল পেতে চায় নারী ক্রিকেটাররা। অনেকে আছে যারা হচ্ছে ফ্যামিলির সাথে দূরে থাকাটা আসলে অনেকে নিতে পারে না,
কারণ তারা ঈদ ডেতে অ্যাটলিস্ট ফ্যামিলির সঙ্গে থাকতে চায়। স্পেশালি বলবো আমাদের টিমে ফাইম আপু আছে, ঋতু আপু আছে, ওরা অনেক বেশি ইমোশনাল আছে, ফ্যামিলিকে অনেক বেশি মিস করতেছে। মারুফা ছোট, ওরা স্বর্ণা, বাট একসাথে আজকে একটা বলবো যে গেট টুগেদার হলো। আসলে বিসিবি অনেক ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে, যার কারণে অ্যাটলিস্ট ঈদের দিনটা একটু হলেও স্পেশাল হয়েছে। যাতে আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারি, এটার জন্য যদি আমাদের ঈদও স্যাক্রিফাইস করতে হয় আরও 2-3টা, তাহলেও আমরা করবো, এটা সমস্যা নেই, কিন্তু আমরা কোয়ালিফাই করতে চাই। বিশ্বকাপ বাছাই পর্ব খেলার আগে নিজেদের সেরা প্রস্তুতিটা নিয়েছেন নারী ক্রিকেটাররা। ঈদের আগের দিনও করেছেন অনুশীলন, তবে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে আর কোনো অনুশীলন সেশন নেই নিগার সুলতানা জ্যোতিদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এদিকে নিজ নিজ বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ আনন্দে মজেছেন জাতীয় দলের ফুটবলাররাও। আত্মীয় স্বজন নিয়ে দিনটা উদযাপন করেছেন মোরসালিন, রহমত মিয়ারা। ঈদের নামাজ শেষে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন তারা। দোয়া ও শুভকামনা জানিয়েছেন দেশবাসীকে। ক্লাব ফুটবল জাতীয় দলের খেলা, ব্যস্ততার মধ্যেই কাটে রহমত মিয়া, মোরসালিনদের জীবন। এই এক ঈদই এনে দেয় পরিবার বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার সুযোগ। তাই ঈদ উদযাপনে নারীর টানে ফুটবলাররা ঠিকই ছুটে যান নিজ নিজ গ্রামে। তাদের কাছে পেয়ে এলাকাবাসীও হয় আনন্দিত। ঈদ করতে রহমত মিয়া যান মাগুরায়, আর সাদুদ্দিন ঈদ উদযাপন করেন সিলেটে। নামাজ শেষে সেখান থেকে দেশবাসীকে জানান ঈদের শুভেচ্ছা। রোজা আমাদেরকে আত্মসংযম শিখিয়েছে এবং একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে একে অপরের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিই। সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক টু এভরিওয়ান। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই আত্মীয় স্বজন, ফ্যামিলি, বন্ধু বান্ধব নিয়ে ঈদ উদযাপন করুন, সুস্থ থাকুন। শেখ মুরসালিন ঈদ উদযাপন করেন ফরিদপুরে। মুসলিমদের এই আনন্দের দিনে প্রবাসীদেরও শুভেচ্ছা জানিয়েছেন ওয়ান্ডার বয়। দেশ এবং দেশের বাইরের অবস্থানরত সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। এই পবিত্র দিনে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। ঈদ মোবারক সবাইকে। ধর্ম ভিন্ন হলেও সতীর্থদের শুভেচ্ছা জানাতে ভুল করেননি ডিফেন্ডার তপু বর্মন। পবিত্র এই দিনের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকেও। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ সবার জীবনে আনন্দ বয়ে আনুক, এই প্রত্যাশাই করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। মুরসালিনদের আপাতত আন্তর্জাতিক ব্যস্ততা নেই। ঈদের ছুটি শেষে আগামী 11 এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। তামিম হোসেন, সময় সংবাদ। জাতীয় দলের খেলা না থাকলে ঈদের সময় গ্রামের বাড়িতে সময় কাটান ওপেনার তানজিদ হাসান তামিম। তবে বিদেশে সিরিজ থাকলে মিস করেন দেশের ঈদ। ঈদের দিন সময় কাটান বন্ধুদের সঙ্গে ক্রিকেট কিংবা ফুটবল খেলে। সময় সংবাদে জানিয়েছেন নিজেই। তবে খেলার কারণে রমজানে বন্ধুদের সঙ্গে ইফতার করা বেশি মিস করেছেন তানজিদ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তবে এই ঈদ সবার জন্য একরকম নয়। বিশ্ব মঞ্চে যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন তাদের প্রায় সময়ই মুসলিম ধর্মীদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উদযাপন করতে হয় দেশের বাইরে, পরিবার থেকে বহু দূরে। দেশের বাইরে বিভিন্ন সময় সিরিজ খেলতে গিয়ে ঈদ উদযাপন করেছেন ইংল্যান্ড, নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকায়। তবে যখন দেশে থাকেন তখন পরিবারের সঙ্গেই ঈদ উদযাপন করেন ক্রিকেটাররা। ঈদ নিয়ে সময় সংবাদে নিজের অভিজ্ঞতার কথা জানালেন তানজিদ হাসান তামিম। খেলা শেষে মাঠ থেকে যে রুমে যে আসলে রেস্ট নেওয়া হয়, যত রিকভারি করব নেক্সট গেমের জন্য তত ভালোভাবে প্রিপেয়ার হতে পারবো, তো ওইভাবে আড্ডা দেওয়া হয় না। ঈদের সময়টা আসলে কিভাবে এনজয় করেন? ফ্যামিলির সাথে ওইভাবে ঘুরতে যাওয়া হয় না। আসলে আমি আমার গ্রামের বাড়ি চলে যাই, সোনাতলার কুরপুর এলাকায়। তো ওখানে যে আমার ছোটোবেলার ফ্রেন্ডরা আছে তাদের সাথে, যে স্কুল মাঠে খেলে আমি বড় হয়েছি সেই স্কুল মাঠে যে ক্রিকেট খেলি সবার সাথে, এবং আশেপাশের যত মানুষ আছে, যারা আত্মীয় স্বজন আছে সবার বাসায় যাওয়া হয়, খাওয়া দাওয়া করি। তো এইভাবে আর কি সময় কাটে। ঈদের দিনটা কাটে পরিবার আর বন্ধুদের সঙ্গে। তবে সোনাতলার কোলপুরে খেলায় মাতেন তানজিদ। শৈশবের তানজিদ জাতীয় দলের সুযোগ পাওয়ার পর তাকে দেখতে ভিড় জমে মাঠের পাশে। তা অবশ্য উপভোগী করেন এই তারকা। আসলে গ্যাদারিং তো হওয়াটাই স্বাভাবিক, বাট আমি জিনিসটা এনজয় করি, কারণ ছোটবেলায় তাদের সাথে খেলে আমি বড় হয়েছি। তো তারা সবাই আসে ওখানে সবার সাথে খেলতে, আমি সেই আগেকার স্মৃতি মনে পড়ে এবং এনজয় করি আমি অনেক। এক মাসের সিয়াম সাধনার পর আসে ঈদ। তবে রমজানের সময়ও স্মৃতি জমা তানজিদের। সারাদিন রোজা রেখে বন্ধুদের সঙ্গে ইফতার করা,
খেলার কারণে মিস করেন সেই দিনগুলো। খেলা যখন থাকে না তখন আসলে আমার হোম টাউন বগুড়াতে যাই এবং বগুড়াতে যে ফ্রেন্ডদের সাথে একসাথে ইফতার করা হয় এবং স্কুলের ফ্রেন্ডদের সাথে স্কুলে যে ইফতার করা হয়, তো সময়গুলো অনেক ভালো কাটে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তানজিদ তামিম। একই সঙ্গে সবাই যেন নিরাপদে থাকেন দিয়েছেন সেই পরামর্শ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ঈদ উল ফিতর উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ক্রিকেটাররা। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সতীর্থদের সঙ্গে স্মৃতিচারণও করেছেন অনেকে। শৈশবের ঈদ নিয়ে রোমাঞ্চিত ক্রিকেটাররা। ছোটবেলায় যখন বাবা শপিং করে দিত সেই সময়গুলো খুব মনে পড়ে, কারণ এখন আর ওই জিনিসটা কাজ করে না। এখন কাজ করে যে আমি কাউকে শপিং করাই দিতে পারি কিনা, এইটা বেশি আনন্দ লাগে। সকালটাই হয়তো আসলে আনন্দ দিয়ে, সকালে উঠেই একটা এই ছিল যে ঈদে সালামি পাবো, এই একটা আনন্দ, ঈদের নতুন জামা কাপড় পরতে পারবো। এরকম অনেক বছর হয়ে গেছে যেদিন আমি ঈদের দিনও বিকালবেলা থেকে প্র্যাকটিস শুরু করতাম। সবার সাথে একসাথে নামাজ পড়তে যাই, নামাজ পড়ার আনন্দ অনেক রকম। তারপর আসার পর সবার সাথে একসাথে বসিয়ে খাওয়া দাওয়া করি, এটা একটা অনেক ভালো লাগা। চাচ্চু উনি করছে কি, এই 2 টাকা দামের নতুন নোটগুলো যেগুলো আছে ওগুলো নিয়ে আসছিল। তো নিয়ে আসছে পরে আমাদেরকে বলতেছে যে কে এটা নিবা, আর 100 টাকা দামের ছিল, পুরাতন টাকা ছিল, কে এটা নিবা। তা আমরা মানে নতুন নোট নিতে হবে, ঈদের খুশি, তো 2 টাকার নোট নিয়েছিলাম। পরে যখন ওই টাকা নিয়ে খাওয়া দাওয়া করতে গেছি, দেখি যে আমার কাজিন যে 100 টাকা নিয়েছে, তো ও দেখে অনেক কিছু খাইতে পারতেছে, আমি পারতেছি না। পরে অনেক কান্নাকাটি চলে আসছিলাম। সংশ্লিষ্টদের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাননি বলেই গেল বছর 3 ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। টি-20 সংস্করণের ব্যাটিংয়েও আরও বেশি মনোযোগ দিতে চান। তবে ক্যাপ্টেন্সির চাপের জন্য ব্যাটিংয়ে কোনো প্রভাব পড়েনি বলেও দাবি করেন শান্ত। ফিট থাকলে ভবিষ্যতে বাংলাদেশের হয়ে সাকিব আল হাসানের খেলার সুযোগ দেখছেন টাইগার অধিনায়ক। আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের অধিনায়ক এবং একই সঙ্গে আবাহনীকে নেতৃত্ব দেয়া নাজমুল হোসেন শান্ত। গত অক্টোবরে 3 ফরম্যাটেরই নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন, কারণটা জানতে পারি? কারণটা একটু ব্যক্তিগত, তারপরেও আমার কাছে যেটা মনে হয় যে আমি 3 ফরম্যাট, আমি ক্যাপ্টেন, দলটা আমি চালাই, আমার কাছে মনে হয়। সো আমার কিছু চাওয়া পাওয়া কিছু তো থাকে, সো ওই জায়গাটাতে একটু মিসকমিউনিকেশন ছিল। এবং পাশাপাশি আরেকটা জিনিস বলতে চাই যে 3 ফরম্যাট আমার জন্য একটু প্রেশার মনে হচ্ছিল, নিজেকে সময় দেওয়ার বিষয়টা নিয়েও আমি একটু স্ট্রাগল করছিলাম। সো এই জন্য টি-20টা ছেড়ে দেওয়ার। সবাই বলে মানে ক্রিকেটের সংশ্লিষ্ট যারা সমর্থক বলি বা আপনার এই ক্যাপ্টেন্সির জন্য আপনার ন্যাচারাল ব্যাটিংটাতে হ্যাম্পার করেছে, আপনিও কি এটার সঙ্গে একমত যে 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সির প্রেশারে, এটা তো অনেক প্ল্যানিংয়েরও ব্যাপার, শুধু প্রেশার ঠিক না, অনেক প্রত্যাশা থাকে, অনেক কিছুই থাকে, আপনার ব্যাটিংটা হ্যাম্পার হয়েছে? না, এটা তাদের জায়গা থেকে তারা ধারণা করে নিয়েছেন, আমার কখনো এটা মনে হয়নি। বাট যার যার জায়গা থেকে, যারা আমাকে অনেক আগে থেকে চিনেন, তারা একটা হয়তো ধারণা করে বলেছেন, বাট এইটাতে কোনো সত্যতা নেই। ডোমেস্টিক হোক বা ইন্টারন্যাশনাল, ক্যাপ্টেন্সিটা আপনি এনজয় করেন নাকি একটু চাপে থাকেন? সবসময় চ্যালেঞ্জ দিয়ে খেলতে পছন্দ করেছে ছোটবেলা থেকে, সো এটাও একটা চ্যালেঞ্জ ক্যাপ্টেন্সি করা। সো এই সময়টা আমি এনজয় করে, এবং আমার কাছে বাড়তি কোনো চাপ কখনোই মনে হয়নি। সাকিব আল হাসান রিসেন্টলি তার বোলিং অ্যাকশন শুধরেছেন এবং তিনি আবার ক্রিকেটে ফিরতে প্রস্তুত। বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানকে আপনি আর দেখেন? ডিফিকাল্ট কোশ্চেন। অবশ্যই উনি ফিট আছেন আমি যতটুকু জানি, এবং নিজের কাজটা করছেন। অবশ্যই আমি যতটুকু জানি এখনো তো রিটায়ার করেনি আই থিঙ্ক। সো আমার কেন না, তিনি যদি ফিট থাকেন, তিনি যদি আবার কামব্যাক করতে চান, স্টিল আমি বিলিভ করি যে তার রিপ্লেসমেন্ট বাংলাদেশে নাই। সো ওনার যদি খেলার ইচ্ছা থাকেন এবং দল যদি মনে করেন যে তার প্রয়োজন আছে তাকে, অবশ্যই কেন না। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো টি10 ক্রিকেট টুর্নামেন্ট। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশিদের 12টি দল। ঈদের ছুটিকে আনন্দময় করতে প্রবাসীদের নিয়ে এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। কুয়েতে কর্মব্যস্তময় ক্রিকেট প্রেমী প্রবাসীদের ঈদের ছুটির আনন্দকে আরও আনন্দময় করতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েত আয়োজন করে মহান স্বাধীনতা কাপ টি10 ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে কুয়েত প্রবাসীদের 12টি টিম অংশগ্রহণ করে। সোমবার ভোর 6টা থেকে শুরু হয় এই টুর্নামেন্ট, চলবে পুরো 2 দিন। আয়োজকরা বলেন, এ ধরনের আয়োজন প্রবাসীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে শুধুমাত্র ঈদের আনন্দ ভাগ করা নয়, বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যকেও বিদেশের মাটিতে বাঁচিয়ে রাখার লক্ষ্য তাদের। আশা করি সবাই ঈদের এই আনন্দের সাথে এই খেলাটা উপভোগ করবেন। কুয়েতিদেরকে আমরা এটা দেখাতে পারবো, আমরা আমাদের দেশের ঐতিহ্য এবং স্বাধীনতা সংগ্রামকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা চাই যে সামনে আরও এরকম অনেকগুলো টুর্নামেন্ট আমরা
করাবো। সেজন্য আমি চাইবো যে সবাই বাংলা টিম আমার সাথে একত্রিত হয়ে আমাদের সাথে কাজ করুক। ঈদের ছুটিতে কুয়েতের বিভিন্ন প্রান্তে বসবাসরত ক্রিকেট প্রেমী প্রবাসী বাংলাদেশিরা ক্রিকেটের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে এ খেলায় অংশ নেন। বাংলাদেশি কমিউনিটি একত্রিত হয়ে ক্রিকেটের মাধ্যমে তাদের ঐক্য এবং ভালোবাসা প্রদর্শন করে। তারা জানান এ ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে তারা বাংলাদেশের সংস্কৃতি ও খেলাধুলার প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারেন, যা তাদের মনে দেশে থাকার অনুভূতি সৃষ্টি করে। এই টুর্নামেন্টের লক্ষ্য শুধুমাত্র ক্রিকেট খেলা নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বন্ধুত্ব ও সামাজিক সম্পর্ক বৃদ্ধিতেও সহায়তা করে বলে মত খেলোয়াড় ও দর্শকদের। আসলে ক্রিকেট খেলা অনেক পছন্দ করি, অনেক প্রিয় একটি খেলা যেটা আমার রক্ত মাংসে মিশে আছে। আমরা চাই যে এরকম আরও টুর্নামেন্ট হোক এবং কি আরও সফলতা অর্জন করুক। প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এ টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে স্মরণীয় এক মুহূর্ত সৃষ্টি হয়। এই খেলার মাধ্যমে প্রবাসীদের মাঝে একটা আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে এই ঈদ উপলক্ষে। এখানে যারা উপস্থিত আছেন তারা মনে করছেন আগামীতেও এরকম ধরনের উদ্যোগ গ্রহণ করলে, এরকম ধরনের খেলা আয়োজন করলে প্রবাসীদের মাঝে আরও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হবে, পাশাপাশি কুয়েতের মাটিতে বাংলাদেশের সুনাম বয়ে আনবে। কুয়েতের আল্লাহ ক্রিকেট গ্রাউন্ড থেকে মঈন সুমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদ আনন্দে মাতোয়ারা গোটা দেশ। বিনোদন কেন্দ্রগুলোতে নানা বয়সী মানুষের ভিড়। ছোটদের সঙ্গে আনন্দে মেতেছেন বড়রাও। বিভিন্ন রাইডে চড়ে শিশুদের উচ্ছ্বাস। 15 বছর পর মুক্ত বাতাসের স্বস্তির উদযাপন, বললেন মির্জা ফখরুল। সরকারকে দ্রুত প্রতিশ্রুতি পূরণের আহ্বান। জুলাই হত্যায় দায়ীদের বিচারের দাবি জামাত আমিরের। উপাচার্যকে সভাপতি রেখে ডাকসুর গঠনতন্ত্র সংশোধন, সিদ্ধান্ত বাস্তবায়নে লাগবে সিন্ডিকেটের অনুমোদন। দ্রুত নির্বাচনের দাবি শিবির ও ছাত্র সংসদের। পরিবেশ নেই দাবি ছাত্রদলের। এবং সমন্বয় নেই সেবা সংস্থার কাজে। একই সড়কে বারবার খোঁড়াখুড়ি, ঘটছে দুর্ঘটনা। বছর জুড়ে ভোগান্তিতে বাসিন্দারা। সমাধানে স্মার্ট ড্রেনেজ সিস্টেম চালুর পরামর্শ। এ ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।